একজন মানুষ 1,000 টাকা বিনিয়োগ করে মূলধন হিসাবে কোথাও দিয়ে কিন্তু একটি বড় কোম্পানির মালিক হতে পারে। এটি কিভাবে? আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী ব্যবসায় সম্পর্কে, যেটিকে কোম্পানি ব্যবসায়ও কিন্তু বলা হয়। তো চলো আজকের ক্লাসে আমরা শুরু করি যৌথ মূলধনী ব্যবসায় কি সেটি জানার মাধ্যমে, এবং এর বিস্তারিত কিন্তু আজকের ক্লাসে আমরা জানব। তো শুরু করা যাক যৌথ মূলধনী ব্যবসায়। তো কি কোম্পানি সংগঠনের ধারণা? তো কোম্পানি সংগঠন কি? ওই যৌথ মূলধনী যে ব্যবসায় আছে তাকেই কিন্তু কোম্পানি সংগঠন বলা হয়। যৌথ মূলধনী যে ব্যবসায়ী সংগঠন আছে তাকেই কিন্তু একসাথে কোম্পানি সংগঠন বলা হয়। তো দেখি কোম্পানি সংগঠন কি। যৌথ মূলধনী সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেখানে একদল লোক অনেকগুলা টাকা নিয়ে, অনেক মানুষ অনেকগুলা টাকা নিয়ে মুনাফা অর্জনের জন্য তারা কিন্তু মূলধন বিনিয়োগ করে। যে টাকাটি তারা বিনিয়োগ করে সেটি কিন্তু মূলধন হিসাবে বিনিয়োগ করা হয়। তো আমরা দেখি সংগঠন বলতে এমন সংগঠনকে বোঝায় যেখানে একদল লোক যৌথভাবে মূলধন সরবরাহ করে মুনাফা অর্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মুনাফা অর্জনের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করেন, এবং এটি অবশ্যই কোম্পানি আইন দ্বারা। কোম্পানি আইন দ্বারা। অর্থাৎ তুমি যদি বাংলাদেশে তোমার পরিচিত কেউ বা তোমরা যদি যৌথ মূলধনী ব্যবসায় শুরু করতে চাও, এটি কিন্তু বাংলাদেশের এক্সিস্টিং যে কোম্পানি আইন আছে, অর্থাৎ 1994 সালের যে কোম্পানি আইন আছে সেটির মাধ্যমে কিন্তু সেটি ফলো করে কিন্তু যৌথ মূলধনী ব্যবসায় শুরু করতে হবে। অর্থাৎ যে দেশে যে কোম্পানি আইনটি আছে সেই কোম্পানি আইন ফলো করেই কিন্তু যৌথ মূলধনী ব্যবসায় শুরু করতে হয়। তো আমরা দেখি কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত সংগঠন কিন্তু হতে হবে। এই যৌথ মূলধনী ব্যবসায় অবশ্যই কোম্পানি আইন দ্বারা কিন্তু গঠিত, নিবন্ধিত, পরিচালিত হতে হবে, নিয়ন্ত্রিত হতে হবে। ইংরেজি শব্দ কোম্পানি, ইংরেজি কোম্পানি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কম। ইংরেজি কোম্পানি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কম এবং প্যানি থেকে। তো কম এবং প্যানি থেকে এর সমন্বয়ে, যার অর্থ একত্রে জীবিকা অর্জন, অর্থাৎ একত্রে জীবিকা। কোম্পানির অর্থ হচ্ছে একত্রে জীবিকা। তারপরে আমরা একটু দেখি যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন কিন্তু আইনের মাধ্যমে গঠিত এবং পরিচালিত হতে হবে। এটি কিন্তু এখানে কিন্তু সেটিই বলা হয়েছে। তাহলে আইনটি কি আইন হবে? আইনটি হবে হচ্ছে কোম্পানি আইন। কোম্পানি আইনের মাধ্যমে গঠিত এবং পরিচালিত হতে হবে। তারপরে আমরা দেখি কোম্পানি সংগঠনের ধারণা কি। কোম্পানি সংগঠনের ধারণা, সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ব্রিটেনে 1844 সালে। কত সালে? 1844 সালে। এর আগে আনুষ্ঠানিক কোনো আইন ছিল না। কোথায় আইন প্রণয়ন করা হয়? ব্রিটেনে, অর্থাৎ ইংল্যান্ডে। এই 1844 সালের আইনের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোম্পানি আইনের যাত্রা শুরু হয়। এরপরে ভারতীয় উপমহাদেশে আইন প্রণয়ন করা হয়, তারপর স্বাধীনতার পর বাংলাদেশেও কিন্তু আইন প্রণয়ন করা হয়। তো আমরা দেখি যা জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত। ব্রিটেনের ওই আইনটি, অর্থাৎ ব্রিটেনের এই আইনটি কিন্তু এই যে 1844 সালের দ্য কোম্পানি অ্যাক্ট নামে কিন্তু এটি পরিচালিত বা পরিচিত হয়। 1850 সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয়। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কত সালে আইন পাশ হয়? 1850 সালে। 1850 সালে আইন পাশ হয়ে গেছে। ওকে, 1850 সালের পর আবার আইনগুলো তো আসলে নতুন করে সাজানো হয় যুগের পরিক্রমায়। তো আমরা দেখি পরবর্তী সময় 1913 সালে নতুনভাবে ভারতীয় কোম্পানি আইন কিন্তু প্রণয়ন করা হয়। কত সালে? 1913 সালে। তো আমরা দেখি প্রথমে হচ্ছে 1844 সালে, তারপরে হচ্ছে 1850 সালে ভারতীয় উপমহাদেশে, এটি যদি আমরা
ইংল্যান্ড ধরি, ইংল্যান্ড, তারপরে ভারতীয় উপমহাদেশ যদি আমরা ধরি, ইন্ডিয়াকে ধরি, তারপরে কিন্তু 1913 সালে কিন্তু আবার ইন্ডিয়া আইন প্রণয়ন করা হয়। এই 1913 সালের আইন কিন্তু বাংলাদেশে ফলো করা হচ্ছিল, কিন্তু এরপর আইনের আধুনিকায়ন এবং সংস্কার করার প্রয়োজন হয়। যেহেতু এটি 1900 সালের শুরুর দিকের, তো এই আইন কিন্তু বর্তমান সময়ে উপযোগী নয়। এই জন্য 1994 সালে বাংলাদেশে কোম্পানি অ্যাক্ট কিন্তু নতুনভাবে প্রণয়ন করা হয়। কত সালে? 1994 সালে। তো আজকে এখানে আমরা দেখব যেগুলা বললাম সেগুলো এখানে দেওয়া আছে। তো দেখি 1913 সালে নতুনভাবে ভারতীয় কোম্পানি আইন পাশ করা হয় 1850 সালের পরে পাশ করা হয়, যা বাংলাদেশে অনুসরণ করা হচ্ছিল, যেটি আমি বললাম। এই আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে, কত সালে? 1994 সালে, যেটি এখানে মেনশন করা হয়েছে, নতুনভাবে কোম্পানি আইন প্রবর্তন করা হয়, যা কোম্পানি আইন 1994 নামে পরিচিত। কি? কোম্পানি আইন 1994 নামে পরিচিত। তো আমরা সালগুলা দেখলাম এবং জানলাম কোনগুলা কোন সালে এবং কোথায় প্রণয়ন করা হয়েছিল। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, বিশেষ করে 1994 সালে যে কোম্পানি আইন আছে এখান থেকে আসতে পারে। কোম্পানি আইনের যে সংজ্ঞা দেওয়া আছে 2-1 ঘ, এটিও কিন্তু আসতে পারে। সামনে আমরা কথা বলবো এটি নিয়ে। তো দেখি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য কি। এটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কোম্পানি আইন, যেটি 1994 সালের আইন দ্বারা কিন্তু এটি প্রতিষ্ঠিত। তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি বা যেখানেই হোক, সেটি কিন্তু অবশ্যই আইন দ্বারা এটি সৃষ্ট হতে হবে এবং এটি কিন্তু কোম্পানি আইনের সংজ্ঞার মধ্যেই আছে। তারপরে দেখি পৃথক ও কৃত্রিম ব্যক্তিসত্তা, অর্থাৎ এখানে কিন্তু পৃথক এবং ব্যক্তিসত্তা কিন্তু কৃত্রিম হবে। চিরন্তন অস্তিত্ব, এটি কিন্তু চিরন্তন অস্তিত্ব, যেহেতু এর এটি তো পৃথক এবং কৃত্রিম ব্যক্তিসত্তার কথা বলা হয়েছে, এজন্য এর অস্তিত্ব কিন্তু চিরন্তন হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী হবে। এটি কোনো শর্ট টার্ম গোল নিয়ে কিন্তু এই অর্গানাইজেশনগুলো রান করা হয় না। তারপরে আমরা দেখি বাধ্যতামূলক নিবন্ধন অর্থ হচ্ছে রেজিস্ট্রেশন। সরকারি নিবন্ধকের কাছ থেকে এটি সংগ্রহ করতে হয় এবং আইন অনুযায়ী এই নিবন্ধন কিন্তু এখানে বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক। এটি তোমাদের জন্য কিন্তু জানা খুবই খুবই ম্যান্ডেটরি। তারপরে আমরা দেখি এর কিন্তু সদস্য সংখ্যা আছে। দায়ের উপর ভিত্তি করে পাবলিক লিমিটেড কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কিন্তু 50 জনের অধিক সদস্য কিন্তু থাকতে পারে না। আবার যদি তুমি পাবলিক লিমিটেড কোম্পানির দিকে চিন্তা করো, পাবলিক লিমিটেড কোম্পানিতে কিন্তু শেয়ার দ্বারা সীমাবদ্ধ সদস্য থাকবে, অর্থাৎ যতগুলো শেয়ার বিক্রয় হবে, যতগুলো শেয়ার যারা কিনবে, ওই শেয়ার কিন্তু সদস্য সংখ্যা কিন্তু শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকবে। তো আমরা দেখলাম সদস্য সংখ্যা। হ্যাঁ, সীমাবদ্ধ দায়, প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যেই পরিমাণ শেয়ার কেনা হয় লিমিটেড প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানিগুলোতে, তারপর প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে, এই লিমিটেড শব্দ প্রয়োগ করার মাধ্যমে কিন্তু তার যে দায় সীমাবদ্ধ সেটি বলা হয়। এটি কিভাবে যে দায় সীমাবদ্ধ, কিভাবে আমরা যদি বুঝি যে যেই পরিমাণ মূলধন সে বিনিয়োগ করবে, ওই মূলধনের অতিরিক্ত কোনো দায় তার বহন করা লাগবে না। আচ্ছা, দেখি গণতান্ত্রিক ব্যবস্থাপনা মূলত কি? গণতান্ত্রিক ব্যবস্থাপনা হচ্ছে এখানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গণতান্ত্রিকভাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ এর পরিচালক মণ্ডলী আছে, শেয়ার হোল্ডারদের ভোটাধিকার আছে। তো এইগুলা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি সাধারণ সিলমোহর, অর্থাৎ কোম্পানিকে পরিচালনা করার জন্য অবশ্যই কিন্তু সাধারণ সিলমোহর থাকতে হবে। তারপর দেখি শেয়ারের হস্তান্তরযোগ্যতা, সাধারণ শেয়ার অবশ্যই হস্তান্তরযোগ্য হতে হবে। তারপর হস্তান্তরযোগ্য কি? একজনের কাছ থেকে আরেকজনের হস্তান্তরযোগ্যতা বা এর পরিবর্তনশীলতাকে বোঝানো হয়েছে। তারপরে কি বিধিবদ্ধ দায়িত্ব, অবশ্যই দায়িত্বের ব্যাপারে যে আইনগতভাবে যেহেতু কোম্পানি আইন প্রতিষ্ঠিত করা হয় এবং দায়িত্বের বিষয়গুলো কিন্তু এখানে বিধিবদ্ধ বা নির্দিষ্ট আকারে থাকে। তো আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবার দেখব গুরুত্ব। আসলে কোম্পানি সংগঠনের গুরুত্বগুলা কি কি, যেমন কি কি গুরুত্ব আছে আমরা যদি শুরুতে দেখি। বৃহদায়তন ব্যবসা, এগুলো অনেক বড় ব্যবসা হয়। যৌথ মূলধনী ব্যবসা, এগুলো অনেক মূলধনের ব্যবসা হয়। উত্তম বিনিয়োগ ক্ষেত্র, অবশ্যই উত্তম বিনিয়োগ ক্ষেত্র, কারণ বর্তমান সময়ে কিন্তু এই ব্যবসাগুলাই বেশি প্রতিষ্ঠিত হচ্ছে। দেশীয় পর্যায়ে অতিক্রম করে কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও এই যৌথ মূলধনী ব্যবসাগুলো কিন্তু
পরিচালিত হচ্ছে। তারপরে আমরা দেখি মূলধন গঠনে ভূমিকা। অনেক অনেক শেয়ার মালিক কিন্তু এখানে অংশগ্রহণ করে, এজন্য মূলধন গঠনে কিন্তু যৌথ মূলধনী যে ব্যবসা আছে সেটি কিন্তু ভূমিকা পালন করে। ব্যবস্থাপনা পেশার উন্নয়ন, যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা এবং ব্যবস্থাপনা দুটি কিন্তু পৃথক হয়। মালিকানা এবং ব্যবস্থাপনা দুটি কিন্তু অবশ্যই অবশ্যই পৃথক হবে। তো এইখানে যেহেতু ব্যবস্থাপনা পৃথক, এই জন্য ব্যবস্থাপনা পেশার উন্নয়নে এখানে কিন্তু অনেক ধরনের কাজ করা হয়, ট্রেনিং দেওয়া হয়, কার্যক্রমের পরিধি বিস্তার করা হয়। তো এটি থাকলো ঝুঁকি বন্টনের সুযোগ। অনেক মালিকানা থাকে, অনেকে বিনিয়োগ করে, জন্য ঝুঁকিগুলো কিন্তু খণ্ড খণ্ড আকারে বিভক্ত হয়ে যায়, মানুষে মানুষে বিভক্ত হয়ে যায়। সামাজিক দায়িত্ব পালন, সামাজিক দায়িত্ব পালন কীভাবে? বর্তমানে যৌথ মূলধনী যে কোম্পানিগুলো আছে যেগুলো প্রতিষ্ঠিত, তাদের কিন্তু সিএসআর ফান্ড আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড। এই সিএসআর ফান্ডের মাধ্যমে কিন্তু সামাজিক দায়িত্ব পালন করা হয়। তারপর দেখি আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। কি আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা? যেহেতু আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে দেশীয় পর্যায়ে অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়েও যেহেতু এটি তার ভূমিকা রাখছে, এজন্য আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় কিন্তু এই যৌথ মূলধনী কোম্পানিগুলো ব্যাপক ভূমিকা পালন করে। যেমন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে অনেক যে যৌথ মূলধনী বড় বড় কোম্পানিগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক যে সম্পর্ক আছে, আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা গুরুত্ব দেখলাম, এরপরে আমরা দেখব শ্রেণী বিভাগ। তো শ্রেণী বিভাগ দেখার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোম্পানি আইনে যে সংজ্ঞার কথা বলা হয়েছে এটি কত ধারায় বলা হয়েছে? এটি বলা হয়েছে 2-1 ঘ নং ধারায় বলা হয়েছে। এটি আমি স্পেশালি মেনশন করে দিলাম তোমাদেরকে, পরীক্ষায় আসার মতো কিন্তু একটি প্রশ্ন হতে পারে। তারপরে দেখি যে কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। কোম্পানি সংগঠন এর শ্রেণী বিভাগ কি কি, মানে কিভাবে এটি ভাগ করা যায়, কোন কোন ভাগে ভাগ করা যায় তা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আমরা দেখি কোম্পানি সংগঠনকে 4 ভাগে ভাগ করা হয়েছে প্রধানত। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে প্রধানত ভাগ করা হয়েছে। 4 ভাগে প্রধানত ভাগ করা হয়েছে। ওকে, ভাগ করা হয়েছে। কি কি? সনদপ্রাপ্ত কোম্পানি। কি? প্রথমটি কি? সনদপ্রাপ্ত কোম্পানি। সামনে ডিসকাস করব সনদপ্রাপ্ত কোম্পানি কি। সংবিধিবদ্ধ কোম্পানি, যেহেতু এটি প্রিভিয়াসলি মানে আমি বুঝিয়েছি তোমাদেরকে, তো আমি আরেকবার একটু তোমাদেরকে রিকল করার ব্যবস্থা করি, বলি। সংবিধিবদ্ধ কোম্পানি বলতে কি? সংসদে বিশেষ আইন পাশের মাধ্যমে অথবা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ পাশের মাধ্যমে কিন্তু এই সংবিধিবদ্ধ কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়। নিবন্ধিত কোম্পানি কি? রেজিস্টার্ড কোম্পানি, কোম্পানি আইনের অধীনে রেজিস্টার্ড হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কিন্তু নিবন্ধিত কোম্পানি বলা হয়। কি? বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কিন্তু নিবন্ধিত কোম্পানি বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। তারপরে দেখি অন্যান্য কি কি কোম্পানি আছে। অন্যান্য কোম্পানিগুলো কি? এই তিনটা যে কোম্পানি আছে, এই তিন প্রকারের যে কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর বাইরে, মানে এইগুলা ব্যতি রেখে যে কোম্পানিগুলো আছে না, তাকে বলা হয় অন্যান্য কোম্পানি। কি কি অন্যান্য কোম্পানিগুলো এখানে আছে? বিদ্যমান কোম্পানি আছে। বিদ্যমান কোম্পানি বলতে কি বোঝায়? কোম্পানি আইন প্রবর্তনের পূর্বে যে কোম্পানিগুলো ছিল তাকে কিন্তু বিদ্যমান কোম্পানি বলা হয়। তারপর কি দেখি? বিদেশি কোম্পানি, বিদেশে প্রতিষ্ঠিত বা নিজ দেশে, ধরো বাংলাদেশের বাহিরে, ধরো মালয়েশিয়ান একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করবে, এই জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তারা বাংলাদেশের নিবন্ধকের কাছে জমা দিয়ে তারা রেজিস্ট্রেশন নেবে, এটি কিন্তু বিদেশি কোম্পানি হতে হবে। তারপরে দেখি অব্যবসায়ী কোম্পানি বা অমুনাফাভোগী কোম্পানি। অব্যবসায়ী কোম্পানি বা অমুনাফাভোগী, যদি আমি সংক্ষেপে লিখি অমুনাফাভোগী বা লাভহীন কোম্পানি। লাভহীন কোম্পানি বললে কি এখানে কি মুনাফা হয় না? বিষয়টা এরকম না। লাভহীন বলতে এটা বোঝায় না, বোঝানো হচ্ছে যে লাভটি যেটি হবে এটি শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে এগুলো সামাজিক দায়িত্ব পালনে বিভিন্ন জায়গায় বন্টন করে দেওয়া হয়। সামাজিক ব্যবসায় যেগুলো যৌথ মূলধনী আকারে প্রতিষ্ঠিত সেগুলো এর অন্তর্ভুক্ত। তারপরে কি? বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানি বলতে বোঝায়, বিশেষ কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে হয়তো নিবন্ধিত হয়েছে কিন্তু এখন আর ওই কোম্পানি হিসাবে কাজ করে না, অন্য আইন দ্বারা কিন্তু হয়তো এটি ফলো করে। যেমন কি বাংলাদেশে যে ব্যাংকিং সেক্টর, বিমা যে সেক্টর, অর্থাৎ ইন্স্যুরেন্স যে সেক্টরগুলো আছে সেগুলো কিন্তু বিশেষ কোম্পানির অধীন। তো আমরা এখানে দেখলাম
আবার এই যে নিবন্ধিত যে কোম্পানিগুলো আছে না, এই নিবন্ধিত কোম্পানিগুলোকে এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। নিবন্ধিত কোম্পানিগুলোকে, সেগুলো কি সীমিত দায় কোম্পানি আর অসীম দায় কোম্পানি। খুবই ইজি, খুবই সংক্ষেপে বলি, সীমিত দায় কোম্পানি বলতে কিন্তু বোঝানো হয়েছে ওই যে মূলধনটুকু তারা বা যেই টাকার শেয়ার মানুষ কিনবে, তুমি আমি আমরা যেটা কিনবো, ওই টাকা উপরে ওই টাকা পর্যন্ত ভাই আমি ঝুঁকি নিব, ওই টাকার দায় পর্যন্তই আমি দায় নিব, ওই টাকার দায়ই আমি নিব, এর বাইরে কোনো দায় আমি নিব না। যদি আমি এর বাইরে দায় নিই সেটি হবে হচ্ছে কি অসীম দায় কোম্পানি। যদি আমি এর বাইরে দায় নিই সেটি হবে অসীম দায় কোম্পানি, না হলে এটি কিন্তু সীমিত দায় কোম্পানি হবে। তো এখন আমরা দেখি যে সীমিত দায় কোম্পানিগুলোকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ করা হয়েছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। কি মানে আমার শেয়ার আছে, ধরো 1 লাখ টাকার শেয়ার আছে, আমি এই শেয়ারটা আমার, ওকে আমি এই দায় নিচ্ছি, তারপরেও কোম্পানির অবসানের সময়ও আমি কিছু দায় নিব, মানে কিছু দায় আমি নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, কিছু দায় বহন করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি, তো সেটাকে বলা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তারপরে যদি আমরা দেখি শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, অর্থাৎ যেই টাকার শেয়ার আমি কিনতেছি, মানে আমার কাছে ওই 1 লাখ টাকা পর্যন্তই আমি ভাই দায় বেয়ার করব, মানে ওই লায়াবিলিটিস আমি বেয়ার করবো, এর উপরে আমি পারবো না, তো ওইটাকে বলা হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এই শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আবার কিন্তু বলা হয়, সাথে কি যুক্ত করা হয়, লিমিটেড, এলটিডি যুক্ত করা হয়। এই শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে কিভাবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কিন্তু সদস্য সংখ্যার একটি সীমাবদ্ধতা আছে, পাবলিক লিমিটেড কোম্পানিতে শেয়ার দ্বারা সীমাবদ্ধতা। ঠিক আছে, দেখলাম। আবার পাবলিক লিমিটেড কোম্পানিকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি, সরকারি কোম্পানি আছে পাবলিক লিমিটেড কোম্পানি, যেই সরকারি কোম্পানির শেয়ার 51% বা কোনো কোম্পানির শেয়ার যেটি 51% বা ততোধিক বা 100% হতে পারে সরকারি মালিকানায়, তাকে কিন্তু সরকারি কোম্পানি বলা হয়। কি বলা হয়, সরকারি কোম্পানি বলা হয়। বেসরকারি কোম্পানি কি, যেই শেয়ারের মালিকানা কিন্তু বেসরকারি, মানে বেসরকারি আমজনতার হাতে, তাকে কিন্তু বেসরকারি কোম্পানি বলা হয়। হোল্ডিং কোম্পানি কি, ন্যূনতম 51%, এটি 51% না হয়েও 50%-এর অধিক, মানে মেজরিটি শেয়ার নিয়ে যে প্রতিষ্ঠান পরিচালিত হয় তাকে কিন্তু হোল্ডিং কোম্পানি বলে। অর্থাৎ এই হোল্ডিং কোম্পানির আবার সাবসিডিয়ারি কোম্পানিও থাকে। হোল্ডিং কোম্পানি কিন্তু নিয়ন্ত্রককারী প্রতিষ্ঠান। এরপরে হোল্ডিং কোম্পানি পরেই বলা হচ্ছে অধীনস্থ কোম্পানি। এই অধীনস্থ কোম্পানির যাবতীয় যে নিয়ন্ত্রণ, যাবতীয় শেয়ার বা শেয়ারের ভোটাধিকার বা যাবতীয় যেগুলা কিছু, এগুলা কিন্তু হোল্ডিং কোম্পানি নিয়ন্ত্রণ করে থাকে। তো দেখলাম আমরা এখানে সব কিছু নিয়ে অল্প বিস্তর আমরা আলোচনা করেছি, তো বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এখন করব। তো দেখি, প্রথমে বলা হয়েছে সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি মূলত কি? সনদ কোম্পানি মানে সোজা বাংলায় আমি যদি যেটি বুঝাই, সনদপ্রাপ্ত কোম্পানি মানে আইন, যে ভারতীয় মানে ব্রিটিশ যে আইন 1844 সালে যে আইন প্রণয়ন করা হয়েছিল, এই আইন প্রণয়নের পূর্বেও তো কোম্পানি কিছু ছিল, যেমন তোমরা বলতে পারো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরকম তো অনেকগুলা কোম্পানি ছিল যেগুলো 1600 সাল বা তখন এগুলো প্রতিষ্ঠিত, তাই না? তো এই যে প্রতিষ্ঠিত, এগুলো কিভাবে, এগুলো কিন্তু ওই তৎকালীন ব্রিটিশ রাজা বা রানীর নির্দেশ বলেই তো এটা হয়েছিল। তো এই সনদপ্রাপ্ত কোম্পানি কিন্তু এটাই কি, 1844 সালে ব্রিটেনের সর্বপ্রথম কোম্পানি আইন প্রণীত হয়। ওকে, এর আগে কি, ইংল্যান্ডের রাজা বা রানীর বিশেষ সনদ রয়্যাল চার্টার বা ঘোষণা বলে সর্বপ্রথম কোম্পানি গঠিত হতো। মানে ওই রয়্যাল চার্টার বা ঘোষণা বলে কিন্তু কোম্পানিগুলো গঠিত হতো। এরূপ কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। আমি কিন্তু যেটি বুঝিয়েছি সেটাই কিন্তু এখানে বলা আছে। কি বলা আছে, এরূপ কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। কি বলা হয়, সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। ওকে, আমরা দেখলাম আসলে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয় কি, এবং এর উদাহরণ হিসাবে কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। যেমন এই যেটা বললাম একটু আগে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, চার্টার্ড মার্কেন্টাইল ব্যাংক অফ ইন্ডিয়া প্রভৃতি কিন্তু সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণ, যেটি কিন্তু এই যে সনদপ্রাপ্ত কোম্পানি। তারপর দেখি সংবিধিবদ্ধ কোম্পানি। বলেছি সংসদে বিশেষ আইন বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে কিন্তু এগুলো, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে এগুলো প্রতিষ্ঠিত। কি বলা হয়েছে দেখো, দেশের আইনসভা বা সংসদ, ওই একই জিনিস, আইনসভা বা সংসদ প্রণীত বিশেষ আইন অথবা রাষ্ট্রপ্রধান, আমি রাষ্ট্রপতি বলেছি বাট এটা রাষ্ট্রপ্রধান, যে দেশে যে রাষ্ট্রপ্রধান আইন প্রণয়নের ক্ষমতা রাখে বা আইন প্রয়োগের ক্ষমতা রাখে, সে অধ্যাদেশ বলে গঠিত, নিয়ন্ত্রিত, পরিচালিত কোম্পানিকে সংবিধিবদ্ধ কোম্পানি বলা হয়। সেটি এখানে বলা হয়েছে। এসব কোম্পানি দেশের প্রচলিত কোম্পানি আইনের মাধ্যমে গঠিত,
নিয়ন্ত্রিত না হয়ে, প্রচলিত আইনের মাধ্যমে গঠিত নিয়ন্ত্রিত না হয়ে সংসদে পাশকৃত বিশেষ আইনে, যেহেতু ওই সংসদে যেহেতু আইনসভায় আইন প্রণয়ন করা হয়েছে এই জন্য, বা রাষ্ট্রপতির আদেশ বলে এই জন্য বিশেষ আইনে কিন্তু এটি পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণ বা জনসাধারণের কল্যাণের জন্য কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়ে থাকে। আগের ক্লাসে রাষ্ট্রীয় ব্যবসায় ক্লাসে কিন্তু এটি বিস্তারিত এই ব্যাপারে আলাপ হয়েছে, অনেক আলাপ হয়েছে, ডিটেইল আলাপ হয়েছে। কোনো বিশেষ কাজ সম্পন্নের জন্য এইসব কোম্পানি গঠন করা হয়ে থাকে। এসব বিশেষ মানে জনকল্যাণের উদ্দেশ্যেই মূলত এইসব কোম্পানি গঠন করা হয়ে থাকে বলে তোমরা এখন বুঝো এবং এটাই তোমরা লিখবে। তারপরে আমরা দেখি যেমন উদাহরণ কি, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক সমূহের নিয়ন্ত্রণকারী ব্যাংক, বিআরটিসি, তারপরে কি বিআরটিসি আছে, জীবন বীমা কর্পোরেশন আছে, এরকম বহু প্রতিষ্ঠান কিন্তু আছে। তারপরে এরপর দেখি নিবন্ধিত কোম্পানি, ওই বেসরকারি কোম্পানিগুলোকেই কিন্তু নিবন্ধিত কোম্পানি বলা হয়। তো বেসরকারি কোম্পানিগুলোকেই যে নিবন্ধিত কোম্পানি বলা হয় বিষয়টা এরকম না, এর সাথে এটি সাথে অবশ্যই কোম্পানি আইন দ্বারা কিন্তু এটি নিবন্ধিত হতে হবে। তো দেখি কোম্পানি আইনের বিধান অনুযায়ী যেসব কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয়, কোম্পানি আইনের বিধান অনুযায়ী যেসব কোম্পানি গঠিত এবং নিবন্ধিত হয় তাকে নিবন্ধিত বা রেজিস্টার্ড কোম্পানি বলে। বুঝলাম, এটি বারবার বলা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু অনেকবার বলা হয়েছে, বুঝলাম কোম্পানি বলে। বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানিগুলো 1994 সালের কোম্পানি আইনের আওতায় গঠিত। কত সালের? 1994 সালের আইনের কোম্পানি আইনের আওতায় গঠিত, নিবন্ধিত ও পরিচালিত হয়ে থাকে। গঠিত, নিবন্ধিত এবং পরিচালিত হয়ে থাকে। উক্ত কোম্পানি আইনের 2-1 ঘ ধারায় বলা হয়েছে। আমি কিন্তু এই যে মেনশন করেছি 2-1 ঘ, কোম্পানির যে শ্রেণী বিভাগ বলার শুরুতে এটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি, এটা কিন্তু এই যে চলে আসছে এখানে। হ্যাঁ, তো 2-1 ধারায় কি বলা হয়েছে? কোম্পানি বলতে এই আইনের অধীনে গঠিত, এই আইন কি? কোম্পানি আইনের অধীনে গঠিত নিবন্ধিত কোম্পানি, যা বিদ্যমান কোম্পানিকে বোঝায়। অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী গঠিত কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধন করা কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলা হয়, যেটি বললাম। তারপর কি, বেসরকারি পর্যায়ে যে কোম্পানিগুলো আছে তাদেরকে মূলত বলা হয়, যেটি কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি, বেসরকারি পর্যায়ে যে কোম্পানিগুলো আছে তাদেরকেই মূলত নিবন্ধিত কোম্পানি বলা হয়। এরপর দেখি কি, এরপরে আমরা চলে গেলাম সীমিত দায় কোম্পানিতে। মানে আমরা এগুলো দেখলাম, এগুলো দেখার পর আমরা আসলে দায় নিয়ে কথা বলবো, মানে কোন দায়ের ভিত্তিতে যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এই যে নিবন্ধিত কোম্পানিকে আবার দায়ের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়। সীমিত দায় কোম্পানিকে আমরা বললাম না, এই যে সীমিত দায় কোম্পানি, তো এই যে নিবন্ধিত কোম্পানিগুলোকে আবার কিন্তু এই যে 2 ভাগে ভাগ করা হয়েছে। যে নিবন্ধিত যে কোম্পানিটি আছে এই কোম্পানিকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। মানে আমরা কিন্তু প্রসেস ওয়াইজ আগাচ্ছি। নিবন্ধিত কোম্পানি পড়লাম, এবার একে যে ভাগ করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখবো। এই দেখো, সনদপ্রাপ্ত সংবিধিবদ্ধ কোম্পানিকে কিন্তু এখানে কিন্তু ভাগ করে দেখানো হয়নি, বাট নিবন্ধিত কোম্পানিকে দেখানো হয়েছে, অন্য কোম্পানিকে দেখানো হয়েছে। এগুলো কিন্তু আমরা ডিটেইল আলোচনা করব। তো দেখে, আচ্ছা, নিবন্ধিত কোম্পানিকে দায়ের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়েছে। আগেই দেখলাম একটি কি সীমিত দায় কোম্পানি। সীমিত দায় কোম্পানি মানে সীমিত দায় কোম্পানি বলতে কি বোঝায়? দেখি, যে কোম্পানি সদস্যদের দায় সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, সদস্যদের দায় সীমাবদ্ধ থাকে তাকে সীমিত দায় কোম্পানি বলে। তাকে কি বলে? সীমিত দায় কোম্পানি বলে। এরূপ কোম্পানির সদস্যকে নির্দিষ্ট পরিমাণ দায় বহন করতে হয়। নির্দিষ্ট পরিমাণ দায় অর্থাৎ যেই পরিমাণ মূলধন সে বিনিয়োগ করছে সেই পরিমাণ দায় কিন্তু তাকে বহন করা লাগে। সীমিত দায় কোম্পানি আবার 2 ধরনের হতে পারে। কি? সীমিত দায় কোম্পানি আবার 2 ধরনের হতে পারে। আমরা যদি দেখি সীমিত দায় কোম্পানিকে কিন্তু এই যে 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, 2 হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। প্রতিশ্রুতি এবং শেয়ার, মানে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি আর হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তো সেইটা এখানে ভাগ করা হয়েছে। প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোনো দায় কোম্পানি, যেটা বললাম যে আমার শেয়ার আছে 1 লক্ষ টাকার, ওই 1 লক্ষ টাকার দায় তো আমি বহন করবোই, সাথে সাথে কোম্পানি অবসায়নকালে আমি আরও কিছু দায় বহন করার প্রতিশ্রুতি কিন্তু দিব। সেটাই এখানে বলা হয়েছে। জাস্ট একবার আমি তোমাদেরকে পড়ে শোনাই, যে কোম্পানির সদস্যগণ তাদের কেনা শেয়ারের আংকিক মূল্য ছাড়াও, মানে যেই টাকা শেয়ার সে কিনছে, যে আংকিক যে মূল্য সেটি ছাড়াও কোম্পানির অবসানকালে, কোম্পানি যখন বিলোপ হবে বা অবসান হবে, বিলোপ সাধন হবে, কোম্পানির দেনা নির্দিষ্ট অংশের দায় সে বহন করবে। একটা নির্দিষ্ট অংশের দায় সে বহন করবে। বহন করার কি দেয়? প্রতিশ্রুতি দেয়। অবশ্যই প্রতিশ্রুতি দেওয়া লাগবে। তাকে প্রতিশ্রুতি বা গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি বলে। তাহলে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কি বলে? আর একটা নাম কি? গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। গ্যারান্টি বানান একটু বলতে যেতে পারে, গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তারপরে আমরা দেখি শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি।
শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি কি বলা হয়েছে আমি কিন্তু বলেছি, আরেকবার পড়ছি, যে কোম্পানির সদস্যদের দায় তাদের কেনা শেয়ারের আংকিক মূল্য, অর্থাৎ যেই টাকা শেয়ার সে কিনছে, খুব সহজভাবে যেই টাকা শেয়ার সে কিনছে ওই টাকার যে মূল্য, ওই টাকা শেয়ারের যে মূল্য ওই পর্যন্তই তার দায় সীমাবদ্ধ থাকবে, লিমিটেড থাকবে। এই যে লিমিটেড থাকবে শব্দটি আমি বলেছি, কি বলেছি, লিমিটেড শব্দ থাকবে শব্দটি বলেছি, এখানে কিন্তু এখানে মেনশন করা আছে। এই লিমিটেড শব্দটিকে কিন্তু মেনশন করা হয়েছে, এবং এই যে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিকে এই যে লিমিটেড শব্দ ব্যবহার করা, ব্যবহার করা, যে ব্যবহার করা, লিমিটেড ব্যবহার করা বা লিমিটেড শব্দটি লেখা, এটি কিন্তু বাধ্যতামূলক ম্যান্ডেটরি। ফাইন, আমি তাহলে এটা দেখলাম। এরপরে দেখব সীমিত দায় কোম্পানি দেখলাম আমরা, যে সীমিত দায় কোম্পানি। এরপর শেয়ার মূল্য দ্বারা সীমিত দায় কোম্পানিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। ওই যে আমরা দেখলাম এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এবার কি তাই সেটা দেখি। প্রাইভেট লিমিটেড কোম্পানি 1, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে 2। প্রাইভেট লিমিটেড কোম্পানি 1, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে 2। তাহলে দেখি প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ কতজন, 50 জন সদস্য এখানে থাকতে হবে। কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জন সদস্য কিন্তু এখানে থাকতে হবে। এই কমপক্ষে 2 জন থেকে শুরু করে সর্বোচ্চ যেই 50 জন সদস্য আছে এদের সমন্বয়ে, ধরো কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জনের মধ্যে কতজন, 40 জন হতে পারে। এই 40 জনের সমন্বয় ধরে নিতে বলছি, এই 40 জনের যে সমন্বয় সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠিত হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অর্থাৎ ওই সংজ্ঞায় লিখবা তোমরা, অর্থাৎ তোমাদের যদি কতে প্রশ্ন করে যে তুমি কি লিখবা বা প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, কমপক্ষে 2 জন থেকে সর্বোচ্চ 50 জন সদস্যের সমন্বয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে, ওটা অবশ্যই মেনশন করতে হবে তোমাকে, সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠিত হয়, কি হয়, যে কোম্পানি গঠিত হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এই ধরনের কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার কেনার আমন্ত্রণ জানাতে পারে না। কি, শেয়ার কেনার আমন্ত্রণ জানাতে পারে না। এ ধরনের কোম্পানি শেয়ার কেনার আমন্ত্রণ জানাতে পারে না। প্রশ্ন হলো কোন ধরনের কোম্পানি শেয়ার কেনার আবেদন জানাতে পারে না? এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার কেনার আবেদন জানাতে পারে না। তারপরে দেখলাম ওকে, লাস্টে কিন্তু ওই যে যেটি বললাম যে লিমিটেড শব্দ সাথে প্রাইভেট শব্দ যোগ করতে হবে, অর্থাৎ এখানে লিমিটেড শব্দের সাথে কিন্তু অবশ্যই প্রাইভেট লিমিটেড শব্দটি যোগ করতে হবে। তো প্রাইভেট লিমিটেডকে কিভাবে লিখতে হয়, প্রা লিমিটেড লিখতে পারে বা প্রাইভেট লিমিটেড পূর্ণাঙ্গ আকারে লিখতে পারে। তো ইংলিশে কিন্তু ওই যে পিভিটি আছে, পিভিটি হতে পারে। ওকে, বুঝলাম। এরপরে গুরুত্বপূর্ণ পাবলিক লিমিটেড কোম্পানি। অনেক পাবলিক লিমিটেড কোম্পানির বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু আমরা ভোগ করি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কনজিউম করি। তো দেখি পাবলিক লিমিটেড কোম্পানি কি, কমপক্ষে 7 জন সদস্য থাকা লাগবে। কতজন? কমপক্ষে 7 জন সদস্য থাকা লাগবে এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দিয়ে, কতজন? সর্বোচ্চ শেয়ার সংখ্যা দিয়ে সীমিত যে কোনো সংখ্যক সদস্য দিয়ে কোম্পানি গঠিত হবে। অর্থাৎ যেই পরিমাণ শেয়ার কেনা হয়েছে ওই পরিমাণ সদস্য থাকা লাগবে, বা যেই কতজন সদস্য যেই পরিমাণ শেয়ার কিনেছে ওই রকম সদস্য দিয়ে কিন্তু সীমাবদ্ধ থাকা লাগবে। অর্থাৎ এই সীমাবদ্ধ দিয়ে যে কোম্পানি গঠিত হয় তাকে বলা হয় কি, পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিলি করতে পারে। কি, শেয়ার বিলির আবেদন আহ্বান জানাতে পারে, শেয়ার বিলি করতে পারে, যেটি প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না। ঠিক আছে। পাবলিক লিমিটেড কোম্পানি যেটি বললাম জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র, শেয়ার এবং প্লাস ঋণপত্র নিয়ে কথা বলবো সামনে, কেনার আমন্ত্রণ জানাতে পারে, শেয়ার ইস্যু করতে পারে, এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, বাট পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। তারপর দেখি পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা আগেই দেখলাম, কি দেখলাম আমরা, দেখি পাবলিক লিমিটেড কোম্পানিকে, এই যে পাবলিক লিমিটেড কোম্পানিকে কিন্তু ভাগ করা হয়েছে সরকারি কোম্পানি, বেসরকারি, হোল্ডিং, অধীনস্থ কোম্পানিতে। তো এবার দেখবো আমরা পাবলিক লিমিটেড কোম্পানি কি, মালিকানা ও নিয়ন্ত্রণ ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে এখানে ভাগ করা হয়েছে। তো 4 ভাগ কি, সরকারি কোম্পানি, যে কোম্পানির শেয়ার যেটি বললাম যে 51% বা ততোধিক বা 100% হইতে পারে, মানে 51 মেজরিটি শেয়ার থাকবে সরকারি মালিকানা এবং পরিচালক বৃন্দ সরকার থেকে নিয়োগ করা হবে।
যেহেতু সরকারের হাতেই মেজরিটি শেয়ার আছে, তো এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এখানে, এবং সরকারি কোম্পানি কি সেটি কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ এ ধরনের কোম্পানি সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক সরকার, যেটি বললাম। এর কারণে কোম্পানি পরিচালনা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারই থাকে, কারণ শেয়ার যাদের বেশি তারাই নিয়ন্ত্রণে থাকবে, পরিচালনার পরিচালক নিয়োগ দেবে সরকার। সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক ইস্যুতে এই সরকারি কোম্পানিগুলো কিন্তু কাজ করে। ওকে, উদাহরণ হিসেবে ব্যাংকের নাম দেওয়া আছে, যদিও ব্যাংক হচ্ছে বিশেষ কোম্পানির অন্তর্ভুক্ত হলেও এটি যেহেতু যখন প্রতিষ্ঠিত হয়েছিল সরকারি কোম্পানি আকারে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখি বেসরকারি কোম্পানি, শেয়ারের মালিকানা 51%, তুমি চিন্তা করো, বা 50 পয়েন্ট ধরো 10 যেটি হয় 50, অর্থাৎ মেজরিটি যেটা থাকবে, মেজরিটি শেয়ার থাকবে অবশ্যই বেসরকারি মালিকানায়। সেখানে এটা এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বেসরকারি কোম্পানি বলা হয়। যে কোম্পানি শেয়ার বা অধিকাংশ শেয়ার মালিকানা ব্যক্তির হাতে থাকে, তুমি আমি আমাদের হাতে থাকে, আমরা তো ব্যক্তি, সাধারণ ব্যক্তি, আমরা তো সরকার না। বেসরকারি কোম্পানি বলে সাধারণ জনগণই এ জাতীয় কোম্পানির প্রবর্তক, মালিক, পরিচালক হয়ে থাকে। কি সাধারণ জনগণই প্রবর্তক, মালিক এবং পরিচালক হয়ে থাকে। সরকারি কোম্পানি ছাড়া সব প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি বেসরকারি কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে থাকে। শুরুতে এটি বলেছিলাম। তো হোল্ডিং কোম্পানি কি? হোল্ডিং কোম্পানি সম্পর্কেও মোটামুটি সেম। অন্য একটা কোম্পানির 51% বা ততোধিক শেয়ার থাকবে। যে কোম্পানি অন্য একটা এক বা একাধিক কোম্পানি, যেটি বললাম, অন্য এক বা একাধিক কোম্পানি হতে পারে। সব শেয়ার 100% শেয়ারও কিন্তু হতে পারে, বাট অধিকাংশ অর্থাৎ 50%-এর বেশি। 51%-এর হতে হবে এরকম না। তোমাদের প্রশ্ন করতে পারে যে একটি কোম্পানির ধরো আমার নাম সামি, হ্যাঁ, সামি কোম্পানি লিমিটেড হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং মেন্টর ধরো জনাব ইয়াসিন। তো জনাব ইয়াসিন স্যারের কোম্পানির 50 পয়েন্ট ধরো কত 09% শেয়ার তার অধীনস্থ। ধরো 50 না, আমি যদি 50.49% শেয়ার তার শেয়ারতে নিয়ে নিয়েছেন বা কিনে নিয়েছেন, তো আমি কিন্তু ভাই হোল্ডিং কোম্পানি হবো, কারণ আমার শেয়ার কিন্তু 50%-এর অধিক ওই ইয়াসিন কোম্পানির। তো ওই 50.49 যে পার্সেন্টেজ আছে, তাহলে আমি হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর ওই জনাব ইয়াসিন তার যে কোম্পানিটি আছে সেটি কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি বা অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। যে কোম্পানি অধিকাংশ শেয়ারের মালিকানা, ভোট দেওয়ার ক্ষমতা, কোম্পানি পরিচালনা নিয়ন্ত্রণ ক্ষমতা অন্য কোম্পানির হাতে থাকে। অন্য কোম্পানি কি? হোল্ডিং কোম্পানির হাতে থাকে, তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। ঠিক, হোল্ডিং কোম্পানি কিন্তু এটা দেখলাম। এবার দেখবো সীমাহীন দায় কোম্পানি, মানে আমি যেই টাকার শেয়ার কিনছি আমার এর বেশি আরো টাকার শেয়ার আমার কিন্তু বেয়ার করা লাগতে পারে। যে টাকার শেয়ার আমরা কিনেছি, এই যে দায়টি আমার আমি যে দায়টি লায়াবিলিটিস বেয়ার করব, যেই টাকার শেয়ার মূলধন আমরা বিনিয়োগ করেছি তার বেশিও লায়াবিলিটিস আমাদের বেয়ার করা লাগবে এই সীমাহীন দায় কোম্পানিতে। যেটি বাংলাদেশে প্রচলন কতটুকু আছে নাই বললেই চলে হয়তো। যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সীমাহীন, তাকে সীমাহীন দায় কোম্পানি বলে। সোজা উত্তর। কোম্পানি আইনের মতে অসীম দায় কোম্পানি এমন কোম্পানি যার সদস্যগণের দায়ের কোনো নির্দিষ্ট সীমারেখা থাকে না। অর্থাৎ কোম্পানি আইনের আওতায় গঠিত নিবন্ধিত হওয়া সত্ত্বেও এরূপ কোম্পানির সদস্যগণ ব্যবসার দায় মেটাতে একক বা যৌথভাবে তারা দায়ী থাকে। দায়িত্ব তাদের মেটাতেই হবে, এই দায়িত্ব তাদের। তো সীমাহীন দায় কোম্পানি দেখলাম। এবার অন্যান্য কোম্পানিগুলো কি কি আছে। অন্যান্য কোম্পানির মধ্যে উপরিক্ত যে কোম্পানিগুলো সম্পর্কে আলোচনা করলাম আমরা যদি সবগুলোতে শুরুতে একটু যাই, তাহলে দেখলাম যে এই যে 3টি কোম্পানি আছে, এর বাইরে যে কোম্পানিগুলো সেগুলো হচ্ছে অন্যান্য কোম্পানি। তো অন্যান্য কোম্পানিতে আমরা যাচ্ছি। অন্যান্য কোম্পানি এই যেগুলো বললাম। তো বিদ্যমান কোম্পানি কি আছে, যেটি বলেছি যে আইন প্রণয়নের আগের যে কোম্পানিগুলো আছে সেইগুলোকে, এই ধরনের কোম্পানি আইন প্রবর্তিত হওয়ার আগে পূর্বকার কোম্পানি আইনের দ্বারা তাদের কোম্পানি গঠিত এবং নিবন্ধিত হয়ে বর্তমানে চালু থাকলে তাকে বিদ্যমান কোম্পানি বলা যায়। এক্ষেত্রে বিদ্যমান কোম্পানিগুলো কি? বাংলাদেশের 1994 সালের আইন প্রণয়নের আগে তো 1913 সালের ভারতীয় উপমহাদেশের যে আইন আছে ওটি মেনে চলা লাগতো। ওই আইন মেনে যে প্রতিষ্ঠানগুলো গঠন হয়েছে সেগুলোই হচ্ছে বিদ্যমান কোম্পানি। তারপরে বিদেশি কোম্পানি কি? বিদেশে গঠিত হয়েছে, বাংলাদেশে এসে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং নিবন্ধিত হয়ে কার্যক্রম পরিচালনা করছে, সেগুলো হচ্ছে বিদেশি কোম্পানি। সেগুলো এখানে বলা হয়েছে বাংলাদেশের নিবন্ধকের কাছে আবেদন করে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে, যেমন আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনিকল, অ্যালিকো। একে বলা হয় কি? অ্যালিকো বলা হয়। তো দেখলাম আমরা অ্যালিকো কি? অমুনাফাভোগী কোম্পানি, যেটি বললাম সামাজিক ব্যবসায় অনেকটাই অ্যালাইন এখানে। যে কোম্পানি অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে বন্টন না করে উদ্দেশ্য সমূহ বাস্তবায়নে খরচ করে
তাকে অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি বলা হয়, তাকে অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি বলে। সাধারণত বিজ্ঞান গবেষণা, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অনেক এরকম জায়গা আছে, সেখানে এগুলা তারপরে এই কোম্পানিগুলো অমুনাফাভোগী কোম্পানিগুলো ফাংশন করে। তো বহুজাতিক কোম্পানিকে কি বলা হয়? মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি কি অনেক দেশে তার কার্যক্রম পরিচালনা করে, অনেক দেশে তার শেয়ার হোল্ডার আছে, অনেক দেশে সে ফাংশন করে। যখন কোনো কোম্পানি মালিকানা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট দেশের প্রধান অফিসের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশে পরিচালিত হয়, তখন তাকে বহুজাতিক কোম্পানি বলে। বহুজাতিক কোম্পানি একটি দেশের অফিসের মাধ্যমে বহু দেশে এটি পরিচালিত হচ্ছে, তাকে বহুজাতিক কোম্পানি বলে। যেমন কি নেসলে আছে, ইউনিলিভার আছে, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বহুজাতিক কোম্পানির উদাহরণ। বহুজাতিক কোম্পানির উদাহরণ। বিশেষ কোম্পানি কি? যেটি বললাম যে আইন দ্বারা গঠিত হয়েও, কোম্পানি আইন দ্বারা গঠিত হয়ে বর্তমানে অন্যভাবে অন্য আইনে ফাংশন করছে, বিশেষ কোম্পানি বলে। প্রচলিত কোম্পানি আইন যেখানে সেটি বলা হয়েছে, যেসব কোম্পানি দেশে প্রচলিত আইনের অধীনে নিবন্ধিত হলেও অন্য বিশেষ আইন দ্বারা পরিচালিত, অন্য বিশেষ আইন দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়, তাদের বিশেষ কোম্পানি হিসাবে অভিহিত করা হয়। যেমন কি ব্যাংকিং সিস্টেম যেটি আছে, ব্যাংকিং সিস্টেম, বিমা, ইন্স্যুরেন্স এগুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত। সব কোম্পানি সংশ্লিষ্ট আইনের মাধ্যমে পরিচালিত নিয়ন্ত্রিত হলেও কোম্পানি আইনের অধীনে এগুলো নিবন্ধিত, কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত এবং অন্য আইন দ্বারা কিন্তু পরিচালিত এবং কি হয়, নিয়ন্ত্রিত হয়। মানে অন্য ব্যাংকিং আইন দ্বারা কিন্তু এটি পরিচালিত নিয়ন্ত্রিত হয়, কিন্তু এটি কোম্পানি আইনের অধীনে কিন্তু প্রতিষ্ঠিত। তো এবার আমরা দেখব কোম্পানি সংগঠনের কি কি সুবিধা আছে। খুবই দ্রুত এটি বলে যাচ্ছি। বেশি মূলধন, যেটা আগেই বলেছি, অনেক মানুষ, অনেক মূলধন, চিরন্তন অস্তিত্ব। আইনগত সত্তার সৃষ্টির মাধ্যমে কিন্তু এই চিরন্তন অস্তিত্ব সৃষ্টি হয়। সীমিত দায়, লিমিটেড কোম্পানি সম্পর্কে আমরা বিস্তর আলাপ করলাম। গণতান্ত্রিক ব্যবস্থাপনা আগেও পড়েছি। অনেক পরিচালক, অনেক সদস্যরা ভোট দেন, সাধারণ শেয়ারের হোল্ডাররা। জনগণের আস্থা আছে, অনেক মানুষ আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি মানে আস্থা জনগণ রাখে প্রতিষ্ঠানগুলোতে। সুদক্ষ পরিচালনা, পরিচালক যদি ভালো হয়, পরিচালনা পরিষদে যদি ভালো মানুষ থাকে, এডুকেটেড পার্সন থাকে বা অভিজ্ঞ মানুষ থাকে, তো তারা কিন্তু এখানে পরিচালনায় সুদক্ষভাবে পরিচালনা করে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, অনেক বড় যেহেতু কোম্পানিগুলো, এই জন্য কর্মসংস্থানের সুযোগ কিন্তু বেশি হয়। প্রতিষ্ঠানগুলো যেহেতু বড়, মুনাফার প্রত্যাশাও বেশি, ঋণও মানুষ দেয়, তো ঋণের সুবিধা পাওয়া যায়, ঋণপত্র বিক্রি হয়, শেয়ারের হস্তান্তরযোগ্য। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু হস্তান্তরযোগ্য, যেটি আমরা দেখেছি। আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র, জনগণের চাহিদা নিয়ে কাজ করে, জনগণের ডিমান্ড নিয়ে কাজ করে, এই জন্য এর বিনিয়োগ ক্ষেত্রটাও কিন্তু বেশি। অসুবিধা কি? গঠন প্রণালী জটিল। কারণ কি? অ্যাক্ট আছে, এই কারণে কিন্তু এটি জটিল। আইনের কড়াকড়ি আছে, অবশ্যই আইনের কড়াকড়ি আছে। মানে আমাদের সংজ্ঞাতেই বলা আছে যে কোম্পানি আইনের কথা কিন্তু সংজ্ঞাতেই উল্লেখ আছে। সিদ্ধান্ত নিতে বিলম্ব, কারণ কি? সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনার একটা কারণ। তারপরে পরিচালনা পর্ষদের একটি বিষয় আছে, পরিচালনায় জটিলতার বিষয় আছে এখানে। অভিজ্ঞ না হলে জটিলতা তৈরি হয়, জ্ঞান না রাখলে, নলেজ না রাখলে জটিলতা তৈরি হয়। তারপরে কি? মালিকানা থেকে ব্যবস্থাপনার ভিন্নতা, অর্থাৎ কি মালিকানা থেকে যেটি বললাম, মালিকানা ব্যবস্থাপনা ভিন্ন হওয়ার কারণে ডিসিশন মেকিং এর পর্যায়গুলোতে কিন্তু সমস্যা তৈরি হয়। তারপরে কি? গোপনীয়তার অভাব আছে, গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়, কারণ পরিচালক অনেক থাকে, অনেক ইস্যু এখানে থাকে। স্বজনপ্রীতি আছে। স্বজনপ্রীতি কি হতে পারে? কোম্পানি ম্যানেজারিয়াল কোনো একটি পোস্টে নিজের পরিচিত লোককে অন্তর্ভুক্ত করলাম বা নিজের আত্মীয়কে অন্তর্ভুক্ত করলাম, সেটি হতে পারে। শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এইসব হতে পারে, নিজস্ব শেয়ার হোল্ডারদেরকে আগে থেকে তাদের সুবিধা দেওয়া। তারপরে কি? করের আধিক্য, কর্পোরেট ট্যাক্স, যেহেতু কোম্পানি আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং এতে অনেক কর্পোরেট ট্যাক্সের পরিমাণ অনেক বেশি থাকে, তো এটি আছে। একচেটিয়া ব্যবসার প্রবণতা, মানুষ যারা কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠা করে, এটা এই লক্ষণটা দেখা যায়। একচেটিয়া ব্যবসা করার প্রবণতা মানে মনোপলির লক্ষণটি কিন্তু দেখা যায়, মনোপলির লক্ষণ দেখা যায়। তো এটা কিন্তু এখানে দেখা যায় বেশ অনেকগুলো সমস্যা, অসুবিধা আছে। অসুবিধাগুলো দূর করতে পারলে কিন্তু অনেক অনেক সুবিধা পাওয়া যাবে। তারপরে এই আমরা যদি দেখি যে মালিকানা থেকে ব্যবস্থাপনা ভিন্নতার এই প্রশ্নে একটি টার্ম আছে ইংরেজিতে, এজেন্সি প্রবলেমটা কিন্তু এখানে ইস্যু থাকে, এবং এজেন্সি প্রবলেম দূর করার জন্য কিন্তু এজেন্সি কস্ট যেটি আছে, এজেন্সি কস্টের একটি ব্যবস্থা কিন্তু এই কোম্পানি সংগঠনগুলোতে থাকে। তো এখন আমরা দেখব যে আমরা তো দেখলাম যে কোম্পানি সংগঠনের প্রকারভেদ দেখলাম এবং কি কি আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম। এখন আমরা দেখব কোম্পানি সংগঠনের গঠন প্রণালী। গঠন প্রণালী মনে রাখা খুব সহজ, আমার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ মনে রাখলে খুবই সহজ হবে। প্রথমে কি? উদ্যোগ গ্রহণ ছাড়া তো আমি কোনো কাজই করতে পারবো না, তো উদ্যোগ গ্রহণের ব্যাপার আছে এখানে।
উদ্যোগ গ্রহণের পরে কি দলিলপত্র সংগ্রহ করতে হবে, অনেক প্রকারের দলিলপত্র কিন্তু এখানে প্রয়োজন হয়, এই জন্য দলিলপত্র সংগ্রহ করতে হবে। দলিলপত্র সংগ্রহ করার পরে আমার কি কাজ, দলিলপত্র সংগ্রহ করার পরে 3 নাম্বার কাজ হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। কি 3 নাম্বার হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। নিবন্ধনপত্র সংগ্রহের জন্য যে যে কাজ করা দরকার সেটি কিন্তু করতে হবে। কার্যারম্ভের অনুমতিপত্র কিন্তু সংগ্রহ করতে হবে, মানে আমি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু অবশ্যই কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এই 4টি যে প্রসেস আছে, এই 4টি প্রসেসে যদি আমরা আগাই তাহলে খুব সহজে কোম্পানি গঠন প্রণালী নিয়ে আমরা মনে রাখতে পারবো। এখন তাহলে আমরা দেখব স্মারকলিপি কি। স্মারকলিপি দেখার আগে আমরা তো একটু আগে আলোচনা করলাম যে কোম্পানি সংগঠন গঠন প্রণালী কি। এখন গঠন প্রণালীর পরে একটা বিষয় একটু ইন্টারেস্টিংলি বলতে হয়, স্মারকলিপিকে তোমরা কিন্তু কোম্পানির বাবা তুল্য, পিতৃতুল্য ধরতে পারো। কিভাবে? পিতার কথার বাইরে একজন সন্তানের কখনো যাওয়া উচিত নয়। তো এই স্মারকলিপিকে আসলে ভালো ভাষায় বলা হয় হচ্ছে কোম্পানির সংবিধান। কোম্পানির কি বলা হয়? সংবিধান বলা হয়। এই যে সংবিধান বলা হয়, কোম্পানি কি বলা হয়? সংবিধান বলা হয়। তো দেখি, স্মারকলিপি কোম্পানির মূল সনদ, মানে সংবিধান বলতেই তো ওইটাই যে মূল সনদ। মূল সনদ কোম্পানির গঠনতন্ত্র, হ্যাঁ কোম্পানির গঠনতন্ত্র অবশ্যই স্মারকলিপি, মানে গঠন সংক্রান্ত যাবতীয় কিছু স্মারকলিপির মধ্যে থাকে। এর ভিত্তিতে কোম্পানির সাথে শেয়ার হোল্ডার এবং তৃতীয় পক্ষের সম্পর্ক নির্ধারণ হয়। তৃতীয় পক্ষ বলতে স্টেক হোল্ডার যারা আছে কোম্পানির তৃতীয় পক্ষ, তাদের মধ্যে কিন্তু সম্পর্ক নির্ধারণ হয়। স্মারকলিপি কোম্পানি আইনের কোম্পানির কাজের সীমা নির্ধারণ করে। স্মারকলিপি কোম্পানির কাজের একটা সীমা নির্ধারণ করে এবং কোম্পানি ওই সীমা কিন্তু অতিক্রম করতে পারে না, মানে কোম্পানি ওই সীমা কিন্তু অতিক্রম করতে পারে না। তো এইটাই কিন্তু পরবর্তীতে বলা হয়েছে। কি বলা হয়েছে? পরবর্তীতে বলা হয়েছে। এখন বলা হচ্ছে অতএব স্মারকলিপির একটি মানে সংজ্ঞা দেওয়া হয়েছে বা স্মারকলিপি সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা হয়েছে, যে দলিলে কোম্পানির মৌলিক বিষয়াবলী, কি কোম্পানির মৌলিক বিষয়বলী, কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি সংক্ষেপে লিপিবদ্ধ থাকে তাকে স্মারকলিপি বা পরিমেল বন্ধ বলে। প্রশ্ন আসবে পরিমেল বন্ধ কি? স্মারকলিপি তো গেল, পরিমেল বন্ধ কি? পরিমেল বন্ধ কি? পরিমেল বন্ধ আর স্মারকলিপি কিন্তু সেম, দে আর সেম, দে আর সেম। তো দুইটাই সেম, একই, পরিমেল বন্ধ বা স্মারকলিপি। ঠিক আছে। স্মারকলিপির ধারাসমূহ কি কি? বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনের 6 ধারায় বর্ণনা অনুযায়ী শেয়ার দিয়ে সীমিত দায়সম্পন্ন প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি স্মারকলিপিতে নিম্নোক্ত ধারাসমূহ উল্লেখ থাকতে হবে। প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে নিম্নোক্ত ধারা, মানে কি কি ধারা? এই ধারাগুলো উপস্থিত থাকতে হবেই হবে। কি ধারা দেখি? নাম ধারা, উদ্দেশ্য ধারা, অবস্থান ঠিকানা ধারা, দায় ধারা, মূলধন ধারা, সম্মতি ধারা। নাম ধারায় কি? নাম সম্পর্কিত ধারা বিষয় থাকবে। উদ্দেশ্য, কোম্পানির উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি কিন্তু এখানে অবশ্যই থাকবে। অবস্থান কোথায়? একটি কোম্পানি তো ছোট কোনো প্রতিষ্ঠান না যে আমি যেখানে সেখানে স্থাপন করে দিলাম, অবশ্যই অবস্থান এবং এর ঠিকানা ধারা কিন্তু উল্লেখ থাকতে হবে, কোথায় ঠিকানা আছে। দায় ধারা, আমি আসলে আমার বন্ধুর কাছ থেকে এক মালিকানা ব্যবসায় আমি টাকা নিয়ে আমার কার্যক্রম পরিচালনা করতেছি, লোন নিয়ে, ওকে, বাট আমি কিন্তু কোম্পানি সংগঠনে কিন্তু আমার দায় ধারার স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে আমি এই ব্যক্তির মানে এই পর্যায় থেকে আমি আমার যে লায়াবিলিটি হচ্ছে ঋণ বা এই রিলেটেড ইস্যুগুলো আমরা সংগ্রহ করব। তো এই দায় ধারায় কিন্তু এগুলো উল্লেখ থাকতে হবে। মূলধন ধারাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সামনে মূলধন সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যে মূলধনগুলো আছে, শেয়ারের মূলধন আছে, ঋণপত্রের মাধ্যমে বা ওই ঋণের যে টাকাটা অর্জন করা হয় সেইগুলো কিন্তু মূলধনের যে ধারা এর মধ্যে থাকে। সম্মতি ধারা আছে, মানে পরিচালক বা সদস্যদের বিভিন্ন ডিসিশন মেকিং এর সময় যে সম্মতির বিষয়গুলো থাকে এইগুলা কিন্তু এর ভিতর আছে। তো স্মারকলিপির গুরুত্ব কি দেখি, যে যেহেতু নাম দ্বারা উদ্দেশ্য দ্বারা দেখছি, তো এটা আমরা এখন দেখি। উদ্দেশ্য নির্ধারণ, কার্যাবলী, সীমা নির্ধারণ, কোন সীমার মধ্যে, কোন সীমার বাইরে তো আমি যাইতে পারবো না, এটি হচ্ছে স্মারকলিপিতে উল্লেখ থাকে। সম্পর্ক নির্ধারণের ম্যানেজারের মানে কোম্পানির সাথে ম্যানেজারিয়াল বডির সম্পর্ক, তারপরে অন্যান্য তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক নির্ধারণ করা থাকে। প্রামাণ্য দলিল, যেহেতু আমরা এটা বলেছি যে এটি কিন্তু কোম্পানির মানে সংবিধান, তো এই সংবিধান মেনে চলতে গেলে এটা অবশ্যই প্রামাণ্য দলিল হিসেবে থাকবে। নিয়মতান্ত্রিক পরিচালনার জন্য কিন্তু এটি অবশ্যই থাকা লাগবে। দায়িত্বের প্রতি যে সচেতনতা আছে, সচেতনতা সৃষ্টিতে কিন্তু স্মারকলিপির গুরুত্ব অপরিসীম। তো দেখলাম মানে গুরুত্ব আসলে আমরা এগুলো তো লিখবই, সাথে সাথে আমি যেগুলো বললাম একটু বইও তোমরা পড়বে,
করবে, একসাথে তোমরা এগুলা লিখবে, সবগুলা পয়েন্ট আকারে যদি লেখো তাহলে নাম্বার কিন্তু বেশি পাবে, 1 2 3 4, বা বাংলায় যদি লেখো 1 2 3 আকারে যদি লেখো তাহলে তোমরা কিন্তু খুব ভালো একটি নাম্বার পাবা ইনশাআল্লাহ। তারপরে দেখি স্মারকলিপির পরিবর্তন। এই যে যেগুলো দেখলাম না, এগুলো তো পরিবর্তন প্রয়োজন হয় অনেক সময় পরিবর্তন প্রয়োজন হয় না, তো এই পরিবর্তনের কথাগুলো কিন্তু এখানে বলা হয়েছে। স্মারকলিপির পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে কি, নাম ধারার পরিবর্তন, উদ্দেশ্য ধারার পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে আমরা এখন আলোচনা করব। কোম্পানির নাম পরিবর্তন করতে গেলে কিন্তু সরকার, হ্যাঁ, প্রথমে শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় নাম পরিবর্তনের বিষয়টি পাস করতে হয় সাধারণ সভায়, শেয়ার হোল্ডারদের সাধারণ সভায়। এরপর কি, সরকারের কাছ থেকে কিন্তু একটি বিশেষ অনুমতি নিতে হয়। কাদের কাছ থেকে? সরকারের কাছ থেকে। অন্য জায়গায় আমরা আদালত দেখব, আদালতের বিষয়টি আসবে, বাট সরকারের কাছ থেকে কিন্তু নাম ধারা পরিবর্তনের সময় কিন্তু অনুমতি সংগ্রহ করতে হয়। এরপর দেখি শেয়ার হোল্ডার বিশেষ প্রস্তাবের অনুলিপি সরকার লিখিত বিশেষ প্রস্তাব, মানে শেয়ার হোল্ডারদের সবাই যে বিশেষ প্রস্তাবটি এসেছে তার অনুলিপি এবং সরকারের লিখিত অনুলিপি নির্ধারিত ফি সহ নিবন্ধকের কাছে জমা দিতে হবে। তারপরে নামধারার পরিবর্তন ইস্যুটি আসবে। এরপরে দেখি উদ্দেশ্য ধারার পরিবর্তন। উদ্দেশ্য ধারার পরিবর্তনে কি আছে? উদ্দেশ্য ধারার পরিবর্তনের জন্য শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত পাশ করতে হয়। ওকে, আমরা আগেও করলাম, এখন বিশেষ সিদ্ধান্ত পাশ করলাম। এরপরে আদালতে যেতে হবে। এরপরে কি যেতে হবে? আদালতে যেতে হবে। এরপরে পরিবর্তন অনুমোদন লাভের জন্য আদালতের কাছে যেতে হবে। কিসে যেতে হবে? আদালতের কাছে যেতে হবে। অবশ্যই প্রথমটি সরকার, নামধারা কিন্তু সরকার, নামধারা সরকারের কাছে, উদ্দেশ্য ধারা কিন্তু আদালতের কাছে। আদালতের কাছে আবেদন করতে হয়। আদালতের অনুমতিপত্রের কপি, আদালত থেকে যে অনুমতিটি পেয়েছি তার একটি কপি এবং পরিবর্তিত স্মারকলিপির কপি 90 দিনের মধ্যে নিবন্ধকের কাছে দাখিল করতে হয়। মানে আদালতের কাছ থেকে যে কপিটি পেয়েছি সেটি এবং স্মারকলিপির কপিটি 90 দিনের মধ্যে কিন্তু নিবন্ধকের কাছে দাখিল করতে হবে। এরপরে আমরা দেখি, তারপরে দেখব যেসব কারণে উদ্দেশ্য ধারা পরিবর্তন করা হয় সেগুলো কি: ব্যবসার দক্ষতা বাড়ানো, ব্যয় সংকোচন, কার্যক্ষেত্রে পরিবর্তন, কার্যক্ষেত্রের সম্প্রসারণ যেটি আছে সেটি হতে পারে। মূল উদ্দেশ্য অর্জনে অধিকতর কার্যকর প্রস্তাব নেওয়া, মূল উদ্দেশ্য অর্জনে অধিকতর কার্যকর যে প্রস্তাব সেগুলো নেওয়া, কোনো লাভজনক ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া। খুবই ডিটেইলে এখানে বলা আছে। স্মারকলিপিতে বর্ণিত কোনো উদ্দেশ্য সংকোচন বা পরিত্যাগ হতে পারে, সংকোচন বা পরিত্যাগের জন্য এমন উদ্দেশ্য যেটি প্রয়োজন নয় সেটির জন্য এটি হতে পারে। অন্য কোনো কোম্পানির সাথে সংযুক্তি বা একীভূত হওয়া, মার্জ করাকে যেটা বলে, এটার জন্য কিন্তু স্মারকলিপির যেই উদ্দেশ্য ধারা পরিবর্তন কিন্তু একান্ত বাঞ্ছনীয়। আদালত প্রথমে বিশেষ সভায় সিদ্ধান্ত পাশ করতে হবে, তারপরে কিন্তু আদালতের কাছে যেতে হবে। আদালত যে নথিটি দিবে, আদালত যদি অনুমোদন দেয় সেই অনুমোদনের নথিটি নিয়ে নিবন্ধকের কাছে 90 দিনের মধ্যে জমা দিতে হবে। কোম্পানি এর অংশবিশেষ বিক্রি বা স্থানান্তর প্রভৃতি, এই বিষয়গুলো এখানে আছে। তারপরে দেখব অবস্থান ও ঠিকানা ধারার পরিবর্তন কি আছে। অবস্থান ও ঠিকানা ধারা পরিবর্তনের জন্য সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করতে হয়। প্রথমে শেয়ার হোল্ডারদের সাধারণ সভায়, ওকে আমরা এটা বুঝছি, সাধারণ সভায় প্রথমেই কিন্তু সাধারণ সভায় প্রথমেই কোনো পরিবর্তনের কথা আসলে সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করতে হবে। এরপর অবস্থান পরিবর্তন অনুমতির জন্য আবার আদালতের কাছে যেতে হবে। আদালতের কাছে কিন্তু যেতে হবে কিসের জন্য? অবস্থান ও ঠিকানা ধারার পরিবর্তনের জন্য কাছে আবেদন করে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। অনুমতিপত্র সংগ্রহ করার পর নিবন্ধকের কাছে পরিবর্তন নথিভুক্ত করতে হবে। নিবন্ধকের কাছে নথিভুক্ত করতে হবে। উদ্দেশ্য ধারা পরিবর্তনে উল্লেখিত যে কোনো কারণে এই ধারার পরিবর্তন আনা যায়, উদ্দেশ্য ধারার সাথে কানেক্টেড। এরপর দেখি একই এলাকার মধ্যে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তনে 28 দিনের মধ্যে এই সম্পর্কে কোম্পানি নিবন্ধককে অবহিত করতে হবে। মানে ঠিকানা পরিবর্তনে 28 দিনের মধ্যে কিন্তু কোম্পানি যে রেজিস্টার আছে নিবন্ধক বরাবর কিন্তু মানে জানায় দিতে হবে তাকে, হ্যাঁ, অবহিত করতে হবে। এরপর দেখি মূলধন ধারার পরিবর্তন। কোম্পানি আইন 1994 আইনের 53(1) ধারা অনুযায়ী কোম্পানির পরিমেল নিয়মাবলীতে মূলধন পরিবর্তন সম্পর্কে পরিমেল নিয়মাবলী সম্পর্কে ডিটেইল আলোচনা করবো। এটি দ্বিতীয় ধাপ স্মারকলিপির। তো দেখব সম্পর্কে এরূপ নিয়মাবলীতে মূলধন পরিবর্তন সম্পর্কে বিধান থাকলে মূলধন কমানো বা বাড়ানো যায়, কিন্তু পরিমেল নিয়মাবলীতে বিধান থাকতে হবে। মূলধন বাড়াতে গেলে সাধারণ সভায় প্রস্তাব পাশ করলেই হচ্ছে, কিন্তু মূলধন যদি তুমি কমাতে চাও তাহলে কমানোর ক্ষেত্রে সাধারণ সভায় প্রস্তাব পাশের পাশাপাশি আদালতের অনুমতি নিতে হবে। বাড়াইতে গেলে তুমি একটা জিনিস সাধারণভাবে চিন্তা করো, বাড়াইতে গেলে কোনো সমস্যা নেই, বাড়াতে গেলে কারোরই কোনো সমস্যা থাকে না, কিন্তু তুমি যদি কমাইতে চাও এখানে কিন্তু শেয়ার হোল্ডারদের ইস্যু থাকে অনেক, এই জন্য আদালতের কাছে যেতে হবে, আদালতের অনুমতি নিতে হবে।
তো এই জায়গাটা আমি একটা কথা বলবো একটু পর, মূলধন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি 15 দিনের মধ্যে কোম্পানি নিবন্ধককে জানাতে হবে। সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে এটা 15 দিনের মধ্যে কোম্পানি নিবন্ধকের কাছে জানাতে হবে। নিম্নলিখিত যে কোনোভাবে মূলধনের পরিবর্তন হতে পারে কি কি? নতুন শেয়ার বিলি বর্তমান শেয়ার হোল্ডারদের মূল্যবান শেয়ারের মূল্যমান বাড়ানো, নতুন শেয়ার বিলি করতে পারি, বা বর্তমানে 8 টাকার শেয়ার 10 টাকা করতে পারি, এটির জন্য হতে পারে। শেয়ারগুলোকে পুনরায় ভাগ করে অল্প মূল্যের শেয়ারে পরিবর্তন, শেয়ারগুলোকে একটা শেয়ারকে ভাগ করে 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 ওইটাকে মনে করো প্রথমে ছিল কয় টাকা, 10 টাকার শেয়ার, 10 টাকার শেয়ার ছিল, ওইগুলাকে 2 টাকা 2 টাকা 2 টাকা করে করা হয়েছে, তাহলে ওটা ওই 2 টাকা করে কম যে ভাগ 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 করে স্টক আকারে ভাগ করে অল্প মূল্য শেয়ারে পরিবর্তন করতে গেলে কিন্তু এই মূলধন ধারা পরিবর্তন করতে হয়। আদায়কৃত শেয়ারকে যে স্টকে বা স্টককে পুনরায় শেয়ারে পরিবর্তন করতে গেলে, মানে যে শেয়ারকে স্টক বা স্টক থেকে শেয়ার এই জায়গায় পরিবর্তন করতে গেলে মূলধন ধারার পরিবর্তন কিন্তু করতে হবে। এটি কত ধারায় বলা হয়েছে? কোম্পানি আইনের 53(1) কত 53(1) অনুযায়ী করতে হবে। এখন পরিমেল নিয়মাবলী কি, যেটি বললাম যে পরিমেল নিয়মাবলী কি, এটি যে এখানে আলোচনা করা হয়েছে সংঘবিধি নামে। তো দেখি আমি সংজ্ঞাটা পড়ার আগে একটু জাস্ট যে বললাম না যে স্মারকলিপির যে দ্বিতীয় ধাপ, তো সেটি দেখব। তো কোম্পানির চরিত্র বলা হয়, এটি স্পেসিফিক ইস্যু, তোমরা এটি মাথায় রাখবে। কোম্পানির চরিত্র বলা হয় কাকে? কোম্পানির চরিত্র বলা হয় পরিমেল নিয়মাবলীকে। এটি স্মারকলিপির অধীনে একটি দলিল, এটি স্মারকলিপির অধীনে, স্মারকলিপির পরে, স্মারকলিপি আগে, পরিমেল নিয়মাবলী পরে, দ্বিতীয়। এটি প্রণয়ন বাধ্যতামূলক, পরিমেল নিয়মাবলী প্রণয়ন বাধ্যতামূলক, এটি প্রণয়ন স্মারকলিপির মতোই বাধ্যতামূলক। এখন তুমি স্মারকলিপির মতো স্মারকলিপিতে প্রণয়ন করতে, এটি তুমি বিভিন্ন সরকারি ফর্ম আছে পরিমেল নিয়মাবলীর, হ্যাঁ এই যে টেবিল এ বা তফসিল এ এটি মেনে চলতে পারো, এটি মেনে চললে এই মানে কাজটি হয়ে যাবে, ঠিক আছে, পরিমেল নিয়মাবলীর কাজটি হয়ে যাবে। এখন দেখি যে পরিমেল নিয়মাবলী আসলে কি। অভ্যন্তরীণ, সোজা কথা, অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য যে দলিল যেটি ফলো করতে হয় সেটি কি? অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য দেখি যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ, এই যে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও দৈনন্দিন কাজ পরিচালনা সংক্রান্ত নিয়মকানুন লিপিবদ্ধ থাকে তাকে কোম্পানির সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী বলে। তাহলে আমরা বিস্তারিত যা আছে সবগুলা নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখি তফসিল কি। এই যে তফসিল তো পড়লাম, তফসিল বা টেবিলে কি এটা? তফসিল শব্দের অর্থ বিবরণ, কোনো বিষয়ে আলোচনার পর তা পূর্ণাঙ্গ করার জন্য অতিরিক্ত বিবরণ প্রয়োজন হলে তাকে তফসিল বলে। কোনো বিষয়ে আলোচনা হয়েছে এবং অতিরিক্ত আলোচনা প্রয়োজন, সেজন্য কিন্তু অতিরিক্ত যে বিবরণ পেশ করা হয় তাকে তফসিল বলে। ওকে, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু। সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু কি? দৈনন্দিন কাজ পরিচালনা, মানে যেহেতু এটা অভ্যন্তরীণ মানে ইন্টারনাল, তাহলে দেখি দৈনন্দিন কাজ পরিচালনা, কোম্পানির পরিচালক সংক্রান্ত নিয়মাবলী, কোম্পানির কি পরিচালক সংক্রান্ত নিয়মাবলী, অন্যান্য কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নাম বা নিয়োগ পদ্ধতি, মূলধন সংক্রান্ত নিয়মাবলী, শেয়ার সংক্রান্ত নিয়মাবলী, অভ্যন্তরীণ যে ডিসিশনগুলো হয় এগুলো সংক্রান্ত, কোম্পানির সভা সংক্রান্ত নিয়মাবলী কি? কোম্পানির সভা সংক্রান্ত নিয়মাবলী, কোম্পানির বিলোপ সাধন সম্পর্ক নিয়মাবলী, সবগুলাই কিন্তু অভ্যন্তরীণ বিষয়, এই জন্য এটি কিন্তু সংঘবিধি ও পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু। এরপরে দেখি বিবরণপত্র কি। প্রথমে একটু দেখি আমরা কি লেখা আছে, তারপরে আমরা আলোচনা করব। পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের জন্য যে পত্রের মাধ্যমে জনগণকে শেয়ার বা ঋণপত্র কেনার আহ্বান জানায় তাকে বিবরণপত্র বা প্রসপেক্টাস বলে। বিবরণপত্রের অন্য নাম কি? অন্য নাম হচ্ছে প্রসপেক্টাস। ওকে, প্রসপেক্টাস বলে। কোম্পানি নিবন্ধনের পরে বিবরণপত্র প্রচার করতে হয়। মানে কি? মানে কোম্পানি নিবন্ধন হয়ে গেছে, এখন তোমার শেয়ার বিক্রয় করা লাগবে, ওই শেয়ার বিক্রয়ের যে আহ্বানপত্র জনগণের উদ্দেশ্যে বিলি করা হয় সেটি হচ্ছে বিবরণপত্র, এবং বিবরণপত্রে কিছু বিষয় উল্লেখ থাকে। তো কি কি বিষয়? কোম্পানি সংঘবিধির সংঘস্মারক পরিচিতি, কোম্পানি বা সংঘস্মারক পরিচিতি, এটা তো সংঘবিধি আর এটা হচ্ছে সংঘস্মারক পরিচিতি, ব্যবস্থাপনা ও পরিচালক পরিচিতি, শেয়ার সংক্রান্ত বিষয়। মানুষ কেন আসলে বিবরণপত্র পড়বে? কারণ কি? বিবরণপত্রে এই যে এই বিষয়গুলো থাকে, কোম্পানি সম্পর্কে পরিচালনা একটা বিস্তর পরিচিতি থাকে, ব্যবস্থাপনা পরিচালক পরিচিতি থাকে, যেটি না দেখে তো আসলে হয় না। কারা ব্যবস্থাপনায় আছে সেটি না দেখে তো কেউ হয় মানে বিনিয়োগ করতে চাইবে না। শেয়ার সংক্রান্ত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার সংক্রান্ত বিষয় এখানে উল্লেখ থাকে বিবরণপত্রে। আচ্ছা, বিবরণপত্রের বিকল্প বিবৃতি কি?
বিবরণপত্র যারা পাবলিকলি প্রচার করতে চায় না তারা নিবন্ধকের কাছে জমা দেওয়ার জন্য এই যে বিবরণপত্রের বিকল্প বিবৃতি তারা প্রস্তুত করে। এটি কি কেউ যদি অভ্যন্তরীণভাবে তার মানে ফান্ডিং সে জোগাড় করতে পারে, মূলধন জোগাড় করতে পারে, শেয়ার জোগাড় করতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি করতে পারে, এক্ষেত্রে সে বিকল্প বিবরণপত্রের বিকল্প বিবৃতি জমা দিতে পারে। তো দেখি কি, শেয়ার কেনার আহ্বান না করে শুধু নিবন্ধকের কাছে জমাদানের জন্য ইস্যুকৃত প্রচারপত্র জমাদানের জন্য যে প্রচারপত্র ইস্যু করা হয়, মানে একটু হয়তো রিডান্ডেন্সি হয়েছে, মানে কোনো শেয়ার কেনার আহ্বান না করে শুধু নিবন্ধকের কাছে জমাদানের জন্য, আহ্বান না করে শুধু নিবন্ধকের কাছে জমাদানের জন্য ইস্যুকৃত প্রচারপত্র জমাদানের জন্য, মানে এই জিনিসটা আমরা বাদ দিই, এই জিনিসটা আমরা বাদ দিচ্ছি, কি এই জিনিসটা আমরা বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমরা জাস্ট শুধুমাত্র এটা দেখি, শেয়ার কেনার আহ্বান না করে শুধু নিবন্ধকের কাছে জমাদানের জন্য যে প্রচারপত্র ইস্যু করে তাকে বিকল্প বিবরণপত্র বলে। তাকে কি বলে? বিকল্প বিবরণপত্র বলে। অনেক সময় দেখা যায় পাবলিক লিমিটেড কোম্পানি অনেক সময় দেখা যায় কি পাবলিক লিমিটেড কোম্পানি, একটু তোমাদের ক্লিয়ার করার জন্য আমরা যদি দেখি, অনেক সময় দেখা যায় পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার কেনার আহ্বান না করে শুধু নিবন্ধকের কাছে বিকল্প বিবরণপত্র তারা মানে জমা দেয়। কোম্পানির প্রবর্তকগণ বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছে শেয়ার বিক্রি করে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করেন। আইনের তফসিল 4-এ বর্ণিত নিয়ম অনুযায়ী, নমুনা অনুযায়ী একটি বিকল্প বিবরণপত্র প্রচার করতে হয়। একটু রিডান্ডেন্সি হয়েছে, বাহুল্য হয়েছে এখানে। তারপরে সহজ হিসাব, আইনের তফসিল 4-এ এতে বর্ণিত বিকল্প বিবৃতি কিন্তু সে নিবন্ধকের কাছে জমা দিতে পারবে যদি নিজস্বভাবে মূলধন জোগাড় করে। আচ্ছা, ন্যূনতম মূলধন বা চাঁদা জিনিসটা কি দেখি। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, চলতি যে মূলধন, অন্যান্য প্রয়োজন পূরণের জন্য পরিমেল নিয়মাবলী ও বিবরণপত্রে যে পরিমাণ মূলধন সংগ্রহের কথা উল্লেখ থাকে। পরিমেল নিয়মাবলী তো আমরা দেখলাম না, এই যে পরিমেল নিয়মাবলী, যে অভ্যন্তরীণ যে সনদ এবং বিবরণপত্রে যে পরিমাণ মূলধন সংগ্রহের কথা উল্লেখ থাকে তাকে ন্যূনতম মূলধন বা চাঁদা বলে। খুবই ইজি। শুরুর কাজ গঠন করার জন্য তো আমি শেয়ার তো মানে আমি তো পাবলিকলি করতে পারবো না, মানে আমি তো সবার কাছে টাকা নিয়ে যে সবকিছু শুরু করবো এটা তো হয় না। কোন আমার নিবন্ধনপত্র পর্যন্ত পাওয়া বা কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়া পর্যন্ত একটা প্রসেস আছে। এই যে চলতি যে কাজগুলো আছে, এই মূলধন সংগ্রহ বা এই চলতি মূলধন সংগ্রহ, এই তৎসংক্রান্ত কাজের জন্য কিন্তু ন্যূনতম মূলধন বা চাঁদার প্রয়োজন হয়। পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতি সংগ্রহ ও শেয়ার বিলির আগে বাধ্যতামূলকভাবে এরূপ মূলধন সংগ্রহ করতে হয়। মানে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার বিলির আগে, মানে অনুমতিপত্র পেয়ে গেছে এবং শেয়ার বিলি হয়ে গেছে, তার মাঝে কিন্তু এটা ন্যূনতম মূলধনটি সংগ্রহ করতে হয়। এজন্য যে ওই যে খরচগুলো হয়েছে, এই প্রাথমিক যে খরচগুলো আছে, এইগুলা কিন্তু এই খরচের যে খরচটি এটা উত্তোলন করার জন্য কিন্তু ন্যূনতম মূলধন বা চাঁদা উত্তোলন করা হয়। আচ্ছা, এবারে দেখবো আমরা নিবন্ধনপত্র, মানে নিবন্ধক মানে যে সন্তুষ্ট হয়ে কার্যক্রম, যে দলিলাদি সম্পর্কে সন্তুষ্ট হয়ে সে যে নিবন্ধনপত্র বা রেজিস্ট্রেশন পেপারটি দেন তাকে আসলে নিবন্ধনপত্র বলে। একটু বিস্তারিত সুন্দরভাবে দেখি। নিবন্ধক আবেদনপত্র, ফি ও অন্যান্য দলিল পাওয়ার পর তা ঠিক থাকলে কোম্পানি নিবন্ধনপত্র নিবন্ধনের প্রমাণ হিসাবে যে সনদ দেন, মানে কে দেন? নিবন্ধক দেন তাকে কোম্পানি নিবন্ধনপত্র বলে। কি হয়? কোম্পানি নিবন্ধনপত্র বলে। এটিকে কোম্পানি গঠনের প্রমাণ হিসাবে কোম্পানির জন্ম সনদ বা জন্মের ছাড়পত্র, তোমার আমার যেমন জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট আছে না, এই নিবন্ধনপত্রটিও কিন্তু তেমন, মানে কোম্পানির জন্ম সনদ একে কিন্তু বলা হচ্ছে কোম্পানি গঠনের প্রমাণ। কি? কোম্পানি গঠনের প্রমাণ এই কোম্পানি গঠনের প্রমাণকে কিন্তু নিবন্ধনপত্র বলা হয়। তো দেখি, নিবন্ধক কর্তৃক ইস্যু করা পত্র অনুমোদন পত্র বলা হয়। মানে এটা কি? অনুমোদন পত্র বলা হয়। এটি পাওয়ার পর কোম্পানি আইনত কৃত্রিম ব্যক্তিসত্ত্ব চিরন্তন অস্তিত্ব লাভ করে। শুরু তো দেখছি না যে আইনত মানে একটি কৃত্রিম ব্যক্তিসত্ত্ব এবং চিরন্তন অস্তিত্ব আছে। এটির উত্তর এটি কখন পাওয়া যায়? নিবন্ধনপত্র পাওয়ার পর। তারপরে দেখি, কার্ড নিবন্ধনের পর কি? কার্যারম্ভের অনুমতিপত্র তো দরকার আছে। পাবলিক লিমিটেড কোম্পানি কি? নট প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কার্যারম্ভের অনুমতিপত্র লাগে না।
পিভিটি, নট পিভিটি, যদি আমরা দেখি নট পিভিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি লাগে না, এটা কিন্তু জাস্ট পাবলিক লিমিটেড কোম্পানির কিন্তু এটি প্রয়োজন হয়, পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, তাহলে দেখি আমরা নিবন্ধনের সাথে সাথে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে না, পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু পারে না, এর কাজ শুরুর জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। কাজ শুরু অনুমতিপত্রকেই মূলত কার্যারম্ভের অনুমতিপত্র বলা হয়। পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায়িক কাজ শুরুর জন্য নিবন্ধকের কাছ থেকে যে অনুমতি বা ছাড়পত্র পায় তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। তাকে কি বলে? কার্যারম্ভের অনুমতিপত্র বলে। তাহলে আমরা কার্যারম্ভের অনুমতিপত্র জানলাম। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, কোম্পানির পরিচালক নিয়োগ, কোম্পানির কি পরিচালক মণ্ডলী নিয়োগ বিভিন্নভাবে এটি হতে পারে, তবে সাধারণ শেয়ার হোল্ডাররা ভোটের মাধ্যমে কিন্তু কোম্পানির পরিচালক নিয়োগ করে থাকেন। এছাড়াও কিছু বিষয় আছে সরকারি সহ আরও কিছু বিষয় আছে, বোর্ড ডিরেক্টরসরা পরিচালকরাও কিন্তু মানে কিভাবে নিয়োগ হয় সেটি কিন্তু দেখব। পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী, কি পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী, পরিমেল নিয়মাবলী যেটি অভ্যন্তরীণ যে দলিলটি আছে, পরিমেল নিয়মাবলী বিধান অনুযায়ী শেয়ার হোল্ডারদের ভোটে যে সকল ব্যক্তি কোম্পানি পরিচালক ব্যবস্থাপনার দায়িত্বে, মানে কোম্পানি পরিচালক ব্যবস্থাপনার দায়িত্বে, মানে যেই সকল পরিচালক নির্বাচিত হন তারা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের প্রত্যেককে পরিচালক বলা হয়। তাদের কি প্রত্যেককে পরিচালক বলা হয়, তাদের প্রত্যেককে পরিচালক বলা হয়। পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী শেয়ার হোল্ডারদের ভোটে যেই সকল ব্যক্তি কোম্পানির পরিচালনা ব্যবস্থাপনার কাজে নিয়োজিত হন, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন। এটি যদি দেখি এটি হচ্ছে পরিচালক নয়, এটি হচ্ছে পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের প্রত্যেককে পরিচালক বলা হয়, মানে পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। যদি যেহেতু আমরা বলেছি যে পরিচালনা মানে কোম্পানির যে কোম্পানি এবং ব্যবস্থাপনা কিন্তু দুটি আলাদা, তো আমরা ব্যবস্থাপনার সাথে কিন্তু পরিচালকরা পরবর্তীতে যুক্ত হন, এটি আমরা জানবো। তো বলা হয় কমপক্ষে 6 মাসে সাজাপ্রাপ্ত ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি, তাদের ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, নাবালক ব্যক্তি, প্রতিষ্ঠান সংঘ পরিচালক, তারা কিন্তু মানে এগুলোর ভিতরে যেতে পারেন, অর্থাৎ কোম্পানি পরিচালক হিসাবে তারা কিন্তু অংশ নিতে পারেন না, তাদের এই ক্রাইটেরিয়া নাই, অংশ নেওয়ার কোনো যোগ্যতা তাদের নাই। কারণ এই কারণে কমপক্ষে 6 মাসে সাজাপ্রাপ্ত ব্যক্তি, দেউলিয়া ঘোষিত ব্যক্তি, নাবালক ব্যক্তি প্রতিষ্ঠান বা সংঘ পরিচালক হতে পারে না। এটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। পরিচালকগণ কোম্পানির সর্বোচ্চ কর্তৃপক্ষ, ম্যানেজিং ডিরেক্টরস তারা কিন্তু সর্বোচ্চ কর্তৃপক্ষ, তাদেরকে অবশ্যই যোগ্যতা সূচক শেয়ার কিনতে হয়, সামনে কথা বলবো। পরিচালক হতে গেলে কিন্তু আরও একটু কিছু শেয়ার কেনা লাগে, যোগ্যতা সম্পন্ন শেয়ার কিনেই পরিচালক হতে হয়। তারপর দেখবো কি শেয়ার হোল্ডারগণের প্রতিনিধি হিসাবে কাজ করেন, কি শেয়ার হোল্ডারগণের প্রতিনিধি হিসাবে তারা কাজ করেন। শেয়ার হোল্ডারদের যেহেতু তাদের ভোট এখানে আছে, এজন্য শেয়ার হোল্ডারদের ভোটে কিন্তু তারা নির্বাচিত হয়ে কাজ করেন, তারা শেয়ার হোল্ডারদের দ্বারা নির্বাচিত হন, যদি আমরা জানি। এরপরে আরও কিছু বিষয় আছে ইন্টারেস্টিং, সেটি দেখব। কোম্পানি পরিচালক নিয়োগ পদ্ধতিতে পরিচালকগণ নিম্নোক্তভাবে নিয়োগপ্রাপ্ত হতে পারেন, শুধু যে সাধারণ শেয়ার হোল্ডারদের ভোটে না, তাছাড়াও কিছু বিষয় আছে, এটা দেখব। প্রবর্তকগণ দ্বারা, যারা কোম্পানি শুরু করেন তাদের দ্বারা কিন্তু তাদের প্রবর্তক বলা হয়, তাদের দ্বারা হতে পারে। শেয়ার হোল্ডারগণ দ্বারা হতে পারে, পরিচালনা পর্ষদ দ্বারা, মানে পরিচালনা পর্ষদ যেটি আছে হতে পারে, ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক কিন্তু পরিচালক নিয়োগ হতে পারে। সরকার কর্তৃক সরকারি প্রতিষ্ঠানগুলোতে আবার বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবস্থাপনা অনেক জটিলতা তৈরি হলে সরকার কিন্তু প্রশাসক নিয়োগ দেন এবং পরিচালক আকারে নিয়োগ দেন। ইসলামী ব্যাংকের দিকে তোমরা খেয়াল করতে পারো, বর্তমানে ইসলামী ব্যাংকে কিন্তু সরকারের পক্ষ থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি কিন্তু পরিচালকদের মানে চেয়ারম্যানের যে দায়িত্বটি আছে সেখানে সে মানে কাজ করছেন। তো সেটিকে আমরা যদি একটু কমপ্লেক্স হয়ে যাই, অত দিকে না দিয়ে দেখি, সরকার কর্তৃক কিন্তু এখানে পরিচালক বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া যায়। ওকে, পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার কি? কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম যে নির্দিষ্ট সংখ্যক শেয়ারের অধিকারী হতে হয়, পরিচালক হতে গেলে কিন্তু নির্দিষ্ট সংখ্যক শেয়ার অধিকারী হতে হয়, তাকে পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার বলে। তাকে কি বলে? পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার বলে। শেয়ার হোল্ডারকে পরিচালক হওয়ার যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই নির্ধারিত সংখ্যক শেয়ার কিনতে হয়। খুব ইজি আমরা দেখলাম এখানে। তারপর দেখি কোম্পানির মূলধনের ধারণা।
তো মূলধনকে প্রধানত এখানে প্রকৃতি ও মেয়াদের ভিত্তিতে ভাগ করছে, আর উৎস আর মালিকানার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে ভাগ করছে। তো প্রথমে দেখি প্রকৃতি ও মেয়াদের ভিত্তিতে কি, একটি হচ্ছে চলতি মূলধন, একটি হচ্ছে দ্বিতীয়টি কি, দ্বিতীয়টি হচ্ছে প্রথমটি হচ্ছে স্থায়ী মূলধন, দ্বিতীয়টি হচ্ছে চলতি মূলধন। একই চলতি মূলধন বা কার্যকরী মূলধন আর স্থায়ী মূলধন। চলতি মূলধন চলতি খরচ, চলতি যেসব বিষয় আছে, কার্যকরী যেসব বিষয় আছে, কাজ পরিচালনা করার জন্য কিন্তু এই চলতি মূলধন ব্যবহার করা হয়। কাঁচামাল ক্রয় সহ আরো বিভিন্ন ধরনের বিষয় আছে। আর স্থায়ী মূলধন কি, স্থায়ী যে খরচগুলো আছে, জমি, দালাল, ভূমি, যন্ত্রপাতি, মেশিনারিজ যেটাকে বলে, তো সেগুলোর জন্য কিন্তু স্থায়ী মূলধন ব্যবহার করা হয়। তো আমরা দেখি মূলধনের যে অংশে স্থাবর সম্পত্তি ও দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগী সম্পত্তি কেনার জন্য ব্যবহার করা হয় তাকে, দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী সম্পদ কেনার জন্য ব্যবহার করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। যেমন ব্যবসায়ের জন্য জমি, দালান, যন্ত্রপাতি, গাড়ি, আসবাবপত্র প্রভৃতি। কার্যকরী মূলধন কি, যে মূলধন বারবার আবর্তিত হয়, যে মূলধন কি বারবার আবর্তিত হয়, বারবার আবর্তিত হয়। চলতি মূলধন কি, চলতি মূলধন কিন্তু বারবার আবর্তিত হয়, ব্যবসায়কে গতিশীল রাখে, কারণ বারবার আবর্তিত হওয়ার কারণে ব্যবসাকে কিন্তু গতিশীল করে। মানে ব্যবসা কিন্তু তার মানে যেহেতু কারেন্ট যে অ্যাসেট, এই অ্যাসেটগুলো কিন্তু ব্যবসায়কে রানিং রাখে। কারণ হিসাবে কি আসতে পারে, যে কারণ হিসাবে আসতে পারে যে দেনাদার আবর্তনের যে বিষয়গুলো আছে, পাওনাদার আবর্তনের যে বিষয়গুলো আছে। তো এই আবর্তনের মাধ্যমে কিন্তু টাকা আসে, বা আমি একটা জিনিস ক্যাশ রাখলাম, ক্যাশ হাতে রাখলে আমার অনেক সুবিধা আছে, তো এগুলো হতে পারে চলতি মূলধন। তো দেনাদার কিন্তু চলতি সম্পদের অন্তর্ভুক্ত, তোমরা জানো। এরূপ মূলধন স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করে আবার স্বল্প সময় নগদে বিনিয়োগ করে স্বল্প সময় নগদে রূপান্তর করা যায়। স্বল্প সময় বিনিয়োগ করে স্বল্প সময় কিন্তু নগদে রূপান্তর করা যায়। দেখি ব্যাংকে জমা চলতি সম্পদ, ব্যাংক জমা কিন্তু চলতি বা কার্যকরী মূলধনের অন্তর্ভুক্ত। কর্মীদের বেতন দেওয়া, কাঁচামাল বা উপকরণাদি কেনা, বিভিন্ন প্রকার পাওনা পরিশোধ, যেটি বললাম বিভিন্ন ধরনের পাওনা পরিশোধ, তো এইগুলো এর মধ্যে আসবে। এই ক্ষেত্রে এরূপ মূলধন ব্যবহার করা হয়, মানে এই মূলধনগুলো ব্যবহার কিন্তু আমরা দেখলাম। এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব উৎস বা মালিকানার ভিত্তিতে কোম্পানির মূলধনকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়। কি, শেয়ার বা নিজস্ব মূলধন, ধার বা ঋণকৃত মূলধন। শেয়ার কি, কোম্পানি মানে যারা কোম্পানিতে বিনিয়োগ করেন, শেয়ার কিনেন যারা, তারা শেয়ার যে টাকার বিনিময়ে কিনেন, ওই টাকাকে কিন্তু মূলধন হিসেবে তারা বিনিয়োগ করেন, এটাই বোঝানো হয়েছে। প্রতিষ্ঠানের মালিকগণ মূলধন বিনিয়োগ করেন, তাকে যে মূলধন বিনিয়োগ করেন তাকে শেয়ার বা নিজস্ব মূলধন বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সাধারণত উদ্যোক্তাগণই এরূপ মূলধন সরবরাহ করে থাকেন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে জনগণ এটি সরবরাহ করে থাকেন। এরপরে কি আছে, শেয়ার বিক্রি করে প্রচুর পরিমাণ মূলধন কিন্তু সংগ্রহ করা যায়। এবার ধার বা ঋণকৃত মূলধন, কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে, বড় আকারের লোন নিতে পারে বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে। তো দেখি, কোম্পানি মালিক ছাড়া বাইরের ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যে মূলধন সরবরাহ করা হয়, কোম্পানিকে, তাকে ঋণ করা মূলধন বলে। তাই কি বলে, ঋণ করা মূলধন বলে। মুনাফা বিভিন্নভাবে সংগ্রহ করা যায়। কি, ঋণপত্র বিক্রি যেটি বললাম, আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার নেওয়া যেটি বললাম, যেটি কিন্তু দুইটি স্পষ্টভাবে বলেছি, বাকিতে পণ্য কেনা প্রভৃতি। বড় ধরনের যে পণ্যগুলো আছে বা যে কোনো পণ্য বাকিতে কিনলে সেটা কিন্তু ঋণকৃত মূলধন বা মূলধনের অন্তর্ভুক্ত হবে। তো প্রথমে যদি একটু আমরা শুরুতে যাই, কোম্পানির মালিক ছাড়া বাইরের ব্যক্তি বা প্রতিষ্ঠান যে মূলধন সরবরাহ করে, মানে কোম্পানির মালিক ব্যতীত বাইরের কেউ তৃতীয় পক্ষ যদি কোনো মূলধন সরবরাহ করে, মানে কি সরবরাহ করবে, যে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলধন সরবরাহ করলে সেটাকে কি বলা হয়, ধার বা ঋণকৃত মূলধন বলা হয়। এরপরে আমরা দেখব মূলধন সংগ্রহের উৎস। কি কি উৎস থেকে এই মূলধনগুলো সংগ্রহ করতে পারে। অর্থসংস্থানে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী উৎসসমূহ। কি, স্বল্পমেয়াদী উৎসসমূহ কি কি আছে, শেয়ার বিক্রয় আছে। স্বল্পমেয়াদী উৎসসমূহের মধ্যে কি, শেয়ার বিক্রয় আছে, ঋণপত্র বিক্রয় আছে, সঞ্চিতি বা আচ্ছা, আমরা একটু ভুল হয়েছে, আমরা আসলে স্বল্পমেয়াদী না, আমরা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী উৎসসমূহের মধ্যে এখন আমরা দীর্ঘমেয়াদী মূলধনের উৎসসমূহ দেখব, যেহেতু শেয়ার ঋণপত্রের কথা এখানে এসেছে, তো এই জন্য আমি একটু রিকল করলাম। শেয়ার বিক্রয়, ঋণপত্র বিক্রয়, সঞ্চিতি বা সংরক্ষিত তহবিল, অবশ্যই অবলেখক, শিল্প ব্যাংক, বন্ধকি ব্যাংক, বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ, মূলধনের উৎসসমূহ হতে পারে বীমা প্রতিষ্ঠান, সম্পত্তি বিক্রি, এগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারে, মূলধন হিসাবে এগুলো আসতে পারে। তার মানে আমরা কি, মানে ঋণকে কিন্তু আমরা এখানে মূলধন আকারে যেহেতু দেখিয়েছি, সেহেতু আমরা এই বিষয়গুলো এখানে আসবে। তো দেখি এবার স্বল্পমেয়াদী মূলধনের উৎসসমূহ। স্বল্পমেয়াদী মূলধন কি, বাণিজ্যিক ব্যাংক, বন্ধকি ব্যাংক, যেটি আগেও মনে হয় আমরা লিখলাম এখানে বন্ধকি ব্যাংক। তো আমরা যদি
আমরা বন্ধকি ব্যাংক এখান থেকে এটি বাদ দিই, বন্ধকি ব্যাংক আমরা এখান থেকে আমরা বাদ দিই, বন্ধকি ব্যাংকটা বাদ দিলাম। তারপর আমরা দেখি এখন, আচ্ছা স্বল্পমেয়াদীর মধ্যে কি কৃষি ব্যাংক, সমবায় ঋণদান সমিতি, এইখান থেকে কিন্তু ঋণের যে ইস্যুগুলো আসে সেগুলো আসতে পারে। ফরিয়াদ দালাল, যেটি বর্তমানে নাই, মানে এই এত বড় বড় সংগঠনে কিন্তু এগুলোর প্রভাব থাকে না। দেশীয় মহাজন, বাণিজ্যিক দলিল, তারপর হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি, ম্যানেজিং এজেন্ট যাকে বলা হয়। তো এই বিষয়গুলো কিন্তু এই উৎসসমূহের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এরপরে আমরা যথারীতি আমরা যেহেতু অনেকক্ষণ ধরে শেয়ার নিয়ে কথা বললাম, তো এখন তো দেখতে হবে যে শেয়ার জিনিসটা কি। শেয়ার জিনিসটা কি, সাধারণ মালিকগণ মানে সাধারণ শেয়ার, ও আচ্ছা আমরা তো শেয়ার সম্পর্কে, শেয়ার তো অনেক ধরনের শেয়ার হতে পারে, এখানে আসলে সাধারণ শেয়ার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সাধারণ শেয়ার মালিকগণ সাধারণ যে শেয়ারটি কেনেন, কিন্তু এই শেয়ারে কিন্তু অনেক ঝুঁকি থাকে, মূলধন বিনিয়োগ করেন তারা এই ঝুঁকিপূর্ণ শেয়ারে কিন্তু তারা কেনেন, এবং তারা কিন্তু সবার শেষে কিন্তু তারা তাদের অর্থ কিন্তু তারা ফেরত পান। সেটি আমরা দেখব, কি দেখব, যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার শেয়ারের মালিকদের পর লভ্যাংশ বা মূলধন ফেরত পান, ওই যেটি বললাম যে লভ্যাংশ বা মূলধন অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে কিন্তু ফেরত পান, এটি কিন্তু সবার শেষেই। ওই শেয়ারকে সাধারণ শেয়ার বা ইকুইটি বলে। কি বলে? ওই শেয়ারকে সাধারণ শেয়ার বা ইকুইটি বলে। এরা ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে ভোট দিতে পারেন। হ্যাঁ, তারা কিন্তু ব্যবসা সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তারা কিন্তু ভোট দিতে পারেন, তাদের কিন্তু ভোটাধিকার আছে, তাদের কি আছে? ভোটিং রাইটস আছে, তাদের কি আছে? ভোটিং রাইটস আছে, ভোটিং রাইটস আছে। ওকে, ভোট দিতে পারে। বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে সাধারণ শেয়ারই সর্বোত্তম, বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে সাধারণ শেয়ারই সর্বোত্তম, বাট এখানে ঝুঁকি আছে। আচ্ছা দেখি, ব্লু চিপ ও স্বনামধন্য কোম্পানি সাধারণ শেয়ার কিনে বেশি আয় করা যায়, বেশি স্বনামধন্য কোম্পানি শেয়ারগুলোতে কিন্তু ক্ষতি মানে লসের ইয়েটা কম থাকে। বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু শেয়ার কিনে আয় করা যায়, বা যে কোনো সময় সাধারণ শেয়ার বিক্রি করে নগদে রূপান্তর করা যায়। যেহেতু এটি খুবই কমন হয়ে গেছে, মানুষ তো যৌথ মূলধনী কোম্পানিতে বিনিয়োগ করে, এই জন্য এটা কিন্তু নগদে খুব দ্রুত বিনিয়োগ রূপান্তর করা যায়। এরূপ শেয়ারে কোম্পানি ইচ্ছা করলে লভ্যাংশ দিতে পারে আবার নাও দিতে পারে। এরূপ শেয়ারে কোম্পানি লভ্যাংশ দিতে পারে আবার নাও দিতে পারে, কিন্তু না দিতে দিতে কোম্পানির অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় এক সময়, এটা আমরা সামনে আলোচনা করব। তো দেখি, বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত পরিমাণ লভ্যাংশ দিতে না পারলে সেকেন্ডারি মার্কেটে শেয়ার মূল্য কমে যায়। যেটি বললাম, সেকেন্ডারি মার্কেট কিন্তু এর বিক্রয় কমে যায়, হস্তান্তরযোগ্যতার বিষয়ে কিন্তু প্রশ্ন ওঠে। তো তাই সাধারণ শেয়ার বিনিয়োগ কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত হয়। তো ঝুঁকিপূর্ণ বিবেচিত হয় কেন? তাহলে আমরা দেখি, এই যে এইখান থেকে কিন্তু অ্যান্সারটি নেওয়া যায়, এখান থেকে যে বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত পরিমাণ লভ্যাংশ দিতে না পারলে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য কমে যায়, তাই সাধারণ শেয়ার বিনিয়োগ করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত হয়। এটি কিন্তু খ নাম্বার প্রশ্নে আসতে পারে। আচ্ছা, এরপর দেখব শেয়ারের শ্রেণী বিভাগ। কি? শেয়ারের শ্রেণী বিভাগ। তো শেয়ারের শ্রেণী বিভাগ তোমরা আগেই দেখলাম, সাধারণ বা ইকুইটি শেয়ারের অন্তর্ভুক্ত, অগ্রাধিকার শেয়ারের অন্তর্ভুক্ত। তো অগ্রাধিকার শেয়ার কি? যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ বন্টন এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে, কি লভ্যাংশ বন্টন এবং মূলধন পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের থেকে, তারা কিন্তু সাধারণ যে শেয়ার হোল্ডার আছে তাদের থেকে আগে এগুলা ফেরত পান, আগে অগ্রাধিকার পেয়ে থাকেন। অগ্রাধিকার কি? পাওনাদার ও ঋণদাতাদের পর পান, বাট সাধারণ শেয়ার মালিকদের আগে পান, এই জন্য একে অগ্রাধিকার শেয়ার বলে। অধিকারযুক্ত শেয়ার বলে একে কিন্তু সাধারণ শেয়ার এবং ঋণপত্রের মাঝামাঝি বলা হয়, মাঝামাঝি থাকে, এই জন্য একে কিন্তু সংকর জাতীয় সিকিউরিটি বলে। কি? এই যে হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি বলে। অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার বা ঋণপত্র উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই যে বিদ্যমান থাকে মানে কি? মাঝামাঝি থাকে, উভয়ের বৈশিষ্ট্য যেহেতু থাকে এই জন্য দুইটার মাঝামাঝি থাকে, এই জন্য একে সংকর জাতীয় সিকিউরিটি বলে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে অগ্রাধিকার শেয়ারের বিষয়ে। অগ্রাধিকার শেয়ার কি? ব্যাখ্যা করো। খ নাম্বার প্রশ্নে আসার মতো কিন্তু একটি জায়গা এখানে আছে। এরপর দেখি, অগ্রাধিকার শেয়ারের আবার কিছু প্রকারভেদ আছে। সঞ্চয়ী, অসঞ্চয়ী, অংশভাগ, অগ্রাধিকার অনাংশ ভাগ, পরিশোধ্য, অপরিশোধ্য, পরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য। তো আমরা একটু ডিসকাস করি এগুলো আসলে কি। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি? কোনো বছর কোম্পানিতে মুনাফা না হলেও, ধরো এক বছরে মুনাফা হয় নাই কোম্পানিতে, বাট পরবর্তী বছর হয়েছে, এরকম 6 বছর পর্যন্ত মুনাফা জমা রেখে রেখে কিন্তু একটা সময় মুনাফা কোম্পানি দিয়ে দিতে পারেন। তো এই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। সেটি এখানে লেখা আছে, কোনো বছর কোম্পানির মুনাফা না হলে এই শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে অপরিশোধিত লভ্যাংশ কোম্পানির কাছে পাওনা হতে থাকে, মানে কোম্পানির কাছে জমতে থাকে, বা কোম্পানির কাছে অগ্রাধিকার শেয়ার মালিকের পাওনা থাকে। এটি একসময় পরবর্তীতে মুনাফা অর্জিত হলে তাদেরকে আগের পাওনা সহ 6 বছর পর্যন্ত, যেটি বললাম 6 বছর পর্যন্ত লভ্যাংশ করে পরিশোধ করা হয়।
বুঝলাম, আশা করি বুঝেছো। এরপরে কি অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি? অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি? বছরেরটা বছর, মুনাফা না হলে পাবো না, বছরেরটা বছরে পাবো, মুনাফা না হলে পাবো না। তাহলে দেখি কোম্পানিতে মুনাফা হলে এ ধরনের শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে মুনাফা বা লভ্যাংশ পান। কি এ হারে নির্দিষ্ট হারে মুনাফা বা লভ্যাংশ পান। আর মুনাফা না হলে তাদের মুনাফা সঞ্চিত থাকে না বা পাওনা থাকে না। মুনাফা না হলে মানে তাদের কোনো পাওনা থাকে না। আচ্ছা, অংশভাগ অগ্রাধিকার শেয়ার বেশ অপরিচিত, একটু দেখি। এইরূপ অগ্রাধিকার শেয়ারে কি হয়, মালিকগণ মুনাফা থেকে প্রথমে নির্দিষ্ট হারে কিছু মুনাফা পান, মানে মুনাফা, তার যে মুনাফা আছে সাধারণ শেয়ার হোল্ডারদের আগে যেহেতু সে মুনাফা পান তখন কিছু পান, আবার সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে যখন বন্টন করা হয় সেখান থেকেও কিছু অংশ তিনি পান। এটাকে বলা হয় অনাংশ ভাগ। আর এটাকে বলা হয় হচ্ছে অংশ ভাগ। আর অনাংশ ভাগ কি? অনাংশ ভাগ হচ্ছে শুধুমাত্র তার অগ্রাধিকার শেয়ার মালিকের যখন মুনাফা দেওয়া হবে তখন সেটি হবে হচ্ছে অনাংশ ভাগ। আর কোনো সাধারণ শেয়ার মালিকদের সাথে বা কোথাও সে মুনাফার অংশ বা লভ্যাংশ সে পাবে না, এটাকে বলা হচ্ছে অনাংশ। পরিশোধ্য অগ্রাধিকার শেয়ারকে একটা নির্দিষ্ট সময় পর এই অগ্রাধিকার শেয়ার কিন্তু কোম্পানি ফেরত নিয়ে নেয়। অর্থাৎ কি, একটি নির্দিষ্ট সময় পরে পরে এই শেয়ারের মূল্য শেয়ার হোল্ডারকে পরিশোধ করে কোম্পানি শেয়ার ফেরত নেয়, যেটি বললাম কোম্পানি শেয়ার ফেরত নেয়। অপরিশোধ্য কি অগ্রাধিকার শেয়ার? এখানে কোনো কোম্পানি কোনো শেয়ার ফেরত নেয় না। এরূপ শেয়ারের মালিকগণ কখনো তাদের কেনা শেয়ারের মূল্য ফেরত পান না, মানে যে টাকায় শেয়ার কিনেছেন সেটি ফেরত পান না, তবে লভ্যাংশ পেতে পেতে এটি কভার হয়। তো এরা শুধু মুনাফার প্রাপ্তি ও কোম্পানি বিলোপের ক্ষেত্রে তাদের পাওনা আদায়ে শেয়ার মালিকদের তুলনায় অগ্রাধিকার পেয়ে থাকেন। কি এরা শুধু মুনাফা প্রাপ্তি কোম্পানি বিলোপের ক্ষেত্রে তাদের পাওনা আদায়ে, তাদের যে পাওনাটা থাকে ওই পাওনা আদায় মুনাফা প্রাপ্তির ক্ষেত্রে, লভ্যাংশের ক্ষেত্রে হতে পারে, শেয়ার মালিকদের তুলনায় অগ্রাধিকার পেয়ে থাকেন। তাহলে আমরা দেখলাম অপরিশোধ্য। পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? অগ্রাধিকার শেয়ারে মানে একটা নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে মানে রূপান্তর করা যায়, পরিবর্তনযোগ্য সাধারণ অগ্রাধিকার শেয়ার বলে, বা কি রূপান্তরযোগ্য বলা যায়, রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে। তাহলে আমরা দেখলাম রূপান্তরযোগ্য, পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর অপরিবর্তনযোগ্য বা অরূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারকে সাধারণত কোথাও রূপান্তর করা যায় না বা সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় না। তো আমরা এখন শেয়ারের শ্রেণী বিভাগ দেখলাম, এবার দেখবো যে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার। এই ধরনের প্রবর্তকদের যে শেয়ার যেগুলো আছে, এই যে লভ্যাংশ যে বিষয়গুলো বা পাওনা দেয় যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে সাধারণ শেয়ার মালিকদেরও পড়ে সবার শেষে। তো সেটি বলা হয়েছে যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ বন্টন ও মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে সকলে শেষে সুযোগ পান সেটিকে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার বলে। সাধারণ অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বন্টনের পর এই শেয়ার মালিকগণ তাদের মুনাফা বন্টন করে, এই শেয়ার হোল্ডারদের মাঝে মুনাফা বন্টন বা লভ্যাংশ বন্টন করা হয়। লভ্যাংশ বন্টন করা হয়। ওকে, এবার দেখবো অন্যান্য কিছু শেয়ার আছে, বোনাস শেয়ার আছে, রাইট শেয়ার আছে, অনাঙ্কিক শেয়ার বা অলিখিত মূল্যের শেয়ার আছে। একটু দেখি উপরে যে 3 ধরনের শেয়ারের কথা বলা হয়েছে, তো ওই শেয়ারগুলো ব্যতীত কিছু কিছু শেয়ার আছে, সেগুলো হচ্ছে বোনাস শেয়ার। তাহলে বোনাস শেয়ার জিনিসটা কি? বোনাস শেয়ার হচ্ছে কিছু সঞ্চিত তহবিলে যখন অনেক ফান্ড জমা হয়, অনেক সঞ্চিতি জমা হয়, তখন আসলে মানে যে ক্যাশটা যেটা আছে, যেই মানে নগদে কিন্তু নগদ কম থাকে, এই জন্য কিন্তু বোনাস শেয়ার দেওয়া হয়। এবং এই ধরনের কোম্পানির অবস্থা কিন্তু মার্কেটে খুব খারাপ হয় যারা এগুলো করে। তো দেখি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থের পরিবর্তে যে শেয়ার ইস্যু করা হয়, মানে নগদ অর্থের পরিবর্তে, যেহেতু নগদ অর্থ তো নাই এই জন্য বোনাস শেয়ার দিয়ে দিচ্ছে, নগদ অর্থের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা হয়, তাকে বোনাস শেয়ার বলে। মানে নগদ অর্থের পরিবর্তে যে শেয়ার ইস্যু করা হয় শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসাবে যদি নগদ অর্থ দেওয়ার কথা আমি দিতে পারতেছি না, আমার কাছে নাই, ওই জন্য বোনাস শেয়ার দিয়ে দিছে। এই জন্য একে পরিবর্তে যে শেয়ার দেওয়া হয়, অর্থাৎ নগদ অর্থের পরিবর্তে যে শেয়ার দেওয়া হয় তাকে বলা হয় বোনাস শেয়ার। এটি অবশ্যই লভ্যাংশ হিসাবে দিতে হবে। তো এই লভ্যাংশ হিসাবে নগদ দিতে না পারলে বোনাস শেয়ার দেওয়া হয়। সঞ্চিত তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত অর্থ মূলধনে পরিণত করার লক্ষ্যে এটি করা হয়। ঠিক আছে। তো দেখি মুনাফা হওয়া সত্ত্বেও নগদ অর্থের অভাবে অনেক সময় এরূপ শেয়ার ইস্যু করা হয়। মুনাফা হওয়া সত্ত্বেও নগদ অর্থের অভাবে অনেক সময় শেয়ার ইস্যু করা হয়। কোম্পানি ভালো অবস্থানে না থাকলে এরূপ শেয়ার ইস্যু করে, মানে কোম্পানির অবস্থা ভালো না হলে এইসব শেয়ার ইস্যু করে। অন্যদিকে রাইট শেয়ারটা ঠিক বিপরীত। রাইট শেয়ার ভালো অবস্থানে থাকলে মূলত এটি প্রদান করা হয় কি অগ্রাধিকার, মানে কোম্পানি একটা শেয়ার ইস্যু করতেছে, তো এর পুরাতন যে শেয়ার মালিকরা আছে তাদের উদ্দেশ্যে একটু আলাদাভাবে যদি এটি রেখে দেয় অধিকার হিসাবে তাদের, সেক্ষেত্রে এটি করতে পারে। তো অনেক সময় কোম্পানি অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে, যেটি বললাম অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বাজারে ছাড়ার সময় আনুপাতিক হারে পুরাতন শেয়ার মালিকদের জন্য সংগ্রহ করে। আনুপাতিক হারে নতুন শেয়ার কিছু যদি পুরাতন মালিকদের জন্য সংগ্রহ করে
তো কোম্পানি মানে এটিকেই বলা হয় মূলত রাইট শেয়ার। কোম্পানি ভালো অবস্থানে থাকলেও শেয়ারের দাম বেশি থাকলে সাধারণত এরূপ শেয়ার ইস্যু করা হয়। ভালো অবস্থান এবং শেয়ারের দাম কি, ভালো অবস্থান, ভালো কন্ডিশন যদি লিখি, কন্ডিশন এবং কি শেয়ারের দাম, শেয়ার প্রাইস, দাম যদি বাড়ে, শেয়ার প্রাইস যদি বাড়ে বেশি হলে এরূপ শেয়ার ইস্যু করা হয়। এরূপ শেয়ারকে রাইট দাবিযুক্ত বা অধিকার শেয়ার বলে। রাইট দাবিযুক্ত বা অধিকার শেয়ার বলে। অনাঙ্কিক বা অলিখিত মূল্যের শেয়ার কি, বছর শেষে সম্পদ ও দায়ের একটি হিসাব করা হয় এবং হিসাব নিকাশের পর মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে এই শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে এরূপ শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়, তাকে অলিখিত মূল্যের শেয়ার বলে। কি বলে? অলিখিত শেয়ার মূল্যের শেয়ার বলে। বাংলাদেশে এই শেয়ারের প্রচলন নেই বললেই চলে। এরূপ শেয়ারকে কোনো নির্দিষ্ট অঙ্কের মূল্য আগে থেকে লেখা থাকে না। মানে আগে থেকে তো কোনো শেয়ারের মূল্য নির্ধারণ করা থাকে না, কারণ হচ্ছে মানে আমি বছর শেষে সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পর একটা দাম এখানে নির্ধারণ করবে, জন্য আগে থেকে কোনো দাম লেখা থাকে না। তো এই বাংলাদেশে আসলে এর পরিচলন নেই, আমাদের দেশে এর প্রচলন নাই। এরপরে দেখি ঋণপত্রের ধারণা। ঋণপত্র কি আমরা জানবো, শেয়ার সম্পর্কে জানলাম, এখন আমরা ঋণপত্র সম্পর্কে জানবো। পাবলিক লিমিটেড কোম্পানি যে দলিলের মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ নেয় তাকে ঋণপত্র বলে। যে দলিলের মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ নেয়, শেয়ার তো মানুষ বিনিয়োগ করে, এটি ঋণ হিসাবে মানুষ এখানে দেয়। তো সাধারণ শেয়ারের মতো ঋণপত্র কিন্তু সমান অংশে ভাগ করা থাকে। সাধারণ শেয়ারের মাধ্যমে মতোই কিন্তু এটি বিভিন্ন অংশে কিন্তু এটি ভাগ করা থাকে। তো যারা ঋণপত্র কেনে তাদেরকে ডিবেঞ্চার হোল্ডার বলা হয়। কি ডিবেঞ্চার হোল্ডার বলা হয়? ডিবেঞ্চার হোল্ডার বলা হয়। ডিবেঞ্চার হোল্ডার বলা হয়। ডিবেঞ্চার হোল্ডারগণ কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে বা ভোট দিতে পারেন না। মানে ঋণপত্রের শ্রেণী বিভাগ। তাহলে আমরা এর আগে ঋণপত্র কি এটা তো জানলাম, এখন আমরা দেখব ঋণপত্রের শ্রেণী বিভাগ কি। শ্রেণী বিভাগের মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে। তো কি কি ভাগ আছে? শেয়ারের যেরকম ভাগ ছিল শ্রেণী বিভাগের মধ্যেও কিন্তু এরকম কিছু ভাগ আছে। তো কি কি ভাগ আছে দেখি। জামানতযুক্ত বা বন্ধকি ঋণপত্র, সাধারণ বা জামানতবিহীন ঋণপত্র। মানে যে ঋণপত্রের বিপরীতে জামানত থাকবে বা যেটাকে মর্টগেজ বলা হয়, তো এই জামানতটা থাকবে যেখানে, সেখানে তাকে জামানতযুক্ত বা বন্ধকি ঋণপত্র বলে। মানে ওই ঋণপত্রের বিপরীতে একটা সম্পদ জামানত রাখা হবে। আর অজামানতযুক্ত যেটা বা জামানতবিহীন যেটা বা সাধারণ ঋণপত্র যেটা, এখানে কিন্তু এইগুলা থাকবে না। অর্থাৎ কি থাকবে না? জামানত কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে, খুবই ক্লিয়ার কনসেপ্ট এখানে। আচ্ছা, এরপরে কি পরিশোধ্য ঋণপত্র। আমরা তো এর আগে দেখেছি যে শেয়ারের ব্যাপারে, অগ্রাধিকার শেয়ারের ব্যাপারে পরিশোধ্য, তারপরে অপরিশোধ্য যে বিষয়টি ঠিক সেরকমই এখানে টাকা, এখানে যদি মেয়াদ শেষে এটি টাকা পরিশোধ করে ঋণপত্র করা হয়, ব্যাক নেওয়া হয়, আর সেক্ষেত্রে পরিশোধ্য, আর না হলে হচ্ছে অপরিশোধ্য ঋণপত্রের বিষয়টি কিন্তু হচ্ছে এরকম যে ওই যেই সুদটি আসবে বা ইন্টারেস্টটি যেভাবে যেখান থেকে আসবে ওর মাধ্যমে কিন্তু এই মানে এই প্রসেসটা সম্পন্ন হয়ে যাবে আর কি। তারপরে দেখি অনিবন্ধিত ঋণপত্র, যে ঋণপত্র নিবন্ধন করা হয় না। তারপরে কি পরিবর্তনীয় বা রূপান্তরযোগ্য ঋণপত্র, অপরিবর্তনীয় বা অরূপান্তরযোগ্য ঋণপত্র। মানে যেই ঋণপত্রকে পরিবর্তন করা যায় আর যে ঋণপত্রকে পরিবর্তন করে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় না। তো কনসেপ্টগুলো মোটামুটি এইগুলাই সেম, মোটামুটি সেম সবগুলাই। তো এই জন্য এখানে কিন্তু আমরা এখানে বলে দিলাম আসলে এই ঋণপত্রের শ্রেণী বিভাগের মধ্যে কি কি আছে। তো আমরা এখন ঋণপত্রের শ্রেণী বিভাগের পরে আসলে কোম্পানির বিলোপ সাধনে যাব। কোম্পানির বিলোপ সাধন আসলে কিভাবে হতে পারে এটা আমরা এখন দেখব। তো কিভাবে হতে পারে? আদালতের আদেশে বাধ্যতামূলক অবসায়ন হতে পারে, অথবা নিজেরা মানে কোম্পানির মালিক এবং পাওনাদাররা মিলে তারা ডিসিশন নিল যে ঠিক আছে এখানে আমরা নিজেরা মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা ডিজলভ করে দিব বা কোম্পানি আমরা মানে অবসায়ন করে দিব। এরপরেও আদালতের মাধ্যমেও কিন্তু স্বেচ্ছাকৃত অবসায়নের কিছু বিষয় আছে। তো আমরা দেখব, প্রথমে আমরা দেখি বাধ্যতামূলক অবসায়ন। বাধ্যতামূলক অবসায়ন কি আদালতের মাধ্যমে? মানে আমার কোম্পানির পাওনাদার যদি ক্লেইম করে, কোম্পানির সদস্য বা পাওনাদার, সদস্যরা তো কোম্পানির মালিক, মানে সাধারণ শেয়ার হোল্ডাররা যারা আছেন তারা তো কোম্পানির সদস্য, তারা তো মালিক, এবং তাদের সাথে সাথেও পাওনাদাররা যারা এটি ক্লেম করেন, তারা এই পাওনাদাররা যদি ক্লেইম করেন এবং আদালতের কাছে আবেদন করেন, আদালত কিন্তু বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন করে দিতে পারেন। তো আমরা দেখলাম আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন, এখানে এটি বলা হয়েছে। কোম্পানি আইনের বিধান অনুযায়ী আদালতের নির্দেশানুসারে কোম্পানির অবসায়ন বা বিলোপ সাধনকে বাধ্যতামূলক অবসায়ন বলা হয়।
কি এটি অবশ্যই কোম্পানি আইনের আওতায় কিন্তু হতে হবে, বা বা বিলোপ সাধনকে বাধ্যতামূলক বিলোপ সাধন বলা হয়। কোম্পানি আইনের কি, কোম্পানি আইনের কত ধারা, 241 ধারা অনুযায়ী কিছু বিশেষ অবস্থায় কোম্পানির সদস্য বা পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে, কিছু বিশেষ অবস্থায়, অবশ্যই বিশেষ অবস্থা এখানে থাকতে হবে, এবং আদালতের পাওনাদার এবং কোম্পানির যারা সদস্য আছেন তাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু বাধ্যতামূলকভাবে আদালত অবসানের আদেশ দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখি, নিম্নলিখিত যে কোনো কারণে আদালত কোম্পানির বাধ্যতামূলক অবসানের আদেশ দিয়ে থাকেন। অর্থাৎ কি কারণে? এই যে বিশেষ একটি সিদ্ধান্ত, গাফিলতি, কোম্পানির গাফিলতি যদি পরিলক্ষিত হয়, সদস্য সংখ্যা যদি একেবারে কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই প্রতিষ্ঠান কিন্তু টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যায়। তো তারপর দেখি, দেনা পরিশোধে অক্ষমতা, এই কারণেই তো পাওনাদাররা আদালতে আবেদন করবে। দেনা যদি পরিশোধ না করতে পারে, পাওনাদাররা কিন্তু তখন আদালতে আবেদন করবে আর আদালতে কিন্তু তারা আবেদন করবে। এরপরে কি, ন্যায়সঙ্গত কিছু নীতির কারণে বা এই নীতিমালা প্রণয়ন বা ওই ব্যবসায়ীটি হয়তো দেশের পলিসির সাথে যাচ্ছে না, বা এইসব কারণে কিন্তু আদালত বাধ্যতামূলক অবসান করতে পারেন। তো এখানে আমরা দেখলাম। এরপরে আমরা দেখব কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন কি। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন কিভাবে হতে পারে? ওই নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে এটা অবসায়ন করে ফেলা যায়। এখানে এটি বলা হয়েছে, আদালতের হস্তক্ষেপ ছাড়াই কি, আদালতের হস্তক্ষেপ ছাড়াই কোম্পানির সদস্য ও পাওনাদারগণ কি, কোম্পানির সদস্য ও পাওনাদারগণ পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যে অবসায়নটি করে থাকেন, মাধ্যমে কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিলে তাকে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন বলা হয়। মানে খুব ইজি, নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, আর ওই বাধ্যতামূলক অবসায়নের ক্ষেত্রে কিন্তু আদালতে আবেদন করতে হয়, বাট এখানে হচ্ছে নিজেরা সিদ্ধান্ত নিয়ে অবসায়ন করা যায়। তো কোম্পানি স্বেচ্ছাকৃত অবসায়ন আবার দুইভাবে হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? শেয়ার হোল্ডারদের স্বেচ্ছাকৃত অবসায়ন, মানে শেয়ার হোল্ডারদের মাধ্যমে তাদের ইচ্ছায় স্বেচ্ছাকৃত অবসায়ন হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসায়ন, মানে পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসায়ন। তো আমরা আরেকবার দেখি, আদালতের হস্তক্ষেপ ছাড়া কোম্পানির সদস্য ও পাওনাদারগণ, মানে আমি শেয়ার হোল্ডার চাইলেই যে আমি কোম্পানি অবসায়ন করে দিতে পারছি এরকম নয়, পাওনাদারের সাথে কিন্তু বোঝাপড়া থাকা লাগবে, কারণ তারা তো আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে ঋণ দিয়ে থাকেন। তো এখানে আমরা দেখলাম কোম্পানির বিলোপ সাধনের মধ্যে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন। এবার দেখি আদালতের মাধ্যমে স্বেচ্ছাকৃত অবসায়ন। আদালত তো বাধ্যতামূলকভাবে অবসায়ন করেন। তো আদালত এখানে কিভাবে স্বেচ্ছাকৃত অবসায়ন করান? এখানে আসলে আদালত অবসায়ক নিয়োগ দেন সরকারিভাবে, সরকারি অবসায়ক নিয়োগ এখানে আদালতের মাধ্যমে নিয়োগ করা হয়, এবং তিনি কিন্তু অবসায়নের কাজটি করেন, কারণ এখানে হয়তো কোনো গাফিলতি দেখা যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে। তো আমরা দেখি বিস্তারিত, আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছাকৃত অবসায়ন কোম্পানির স্বেচ্ছা অবসায়নের মতোই, মানে কি এটি কোম্পানির স্বেচ্ছা অবসায়নের মতোই। এক্ষেত্রে কোম্পানির অবসায়ক সদস্য বা পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক কোম্পানির বিলোপ সাধন কাজ তদারকি ও পরিচালনা করার জন্য একজন সরকারি প্রশাসক, যেটি বললাম একজন সরকারি প্রশাসক বা ওই যে অবসায়ক নিয়োগ করা হয়, একজন সরকারি প্রশাসক বা অবসায়ক নিয়োগ করা হয়। এক্ষেত্রে আদালতে তো অবশ্যই আবেদন করতে হবে, নাহলে আদালত বুঝবে কিভাবে? তো এখানে এটি বলা হয়েছে, তিনি আদালতের নির্দেশ অনুযায়ী কোম্পানির বিলোপ সাধন কাজ পরিচালনা করেন। তিনি কি করেন? আদালতের নির্দেশ অনুযায়ী কোম্পানির বিলোপ সাধন কাজ সম্পন্ন করেন। তারপরে দেখি, সাধারণত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে আদালতের তত্ত্বাবধানে কোম্পানির বিলোপ সাধন হয়, মানে এই ক্ষেত্রে আদালত কিন্তু তার তত্ত্বাবধান করে বিলোপ সাধন করে থাকেন। তাহলে দেখি, কোম্পানির বিলোপ সাধনের নিয়মাবলী যদি সঠিকভাবে পালিত না হয়, মানে কোম্পানির বিলোপ সাধনের নিয়মাবলী যদি সঠিকভাবে পালিত না হয়, কোম্পানির বিলোপ সাধন, এক্ষেত্রে ওই যে অবসায়ক বা প্রশাসক সরকারিভাবে কিন্তু নিয়োগ দেওয়া হয়, প্রশাসক বা অবসায়ক কিন্তু নিয়োগ দেওয়া হয়। এবার দেখি, কোম্পানির নিজস্ব অবসায়কের কার্যাবলী যদি পক্ষপাতিত্ব দেখা যায়, যেটি আমরা বললাম যে গাফিলতি থাকলে কিন্তু এই সমস্যাটি হয়। অবসায়ক যদি কোম্পানির সম্পদ সংগ্রহে যত্নবান না হন, অবসায়নের সময় তো সম্পদের অনেক ইস্যু আসে, এই জন্য ইস্যু বলতে সম্পদ বিলি বা মূলধন যেই বন্টন আছে বা অনেক কিছুই তো থাকে ইস্যুগুলা। তো এইগুলার ক্ষেত্রে যদি তিনি যত্নবান না হন বা গাফিলতি করেন, যদি সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘিষ্ঠের প্রতি অন্যায় আচরণ করেন, সংখ্যাগরিষ্ঠ বলতে যদি বোঝানো হয় যে যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ারের মালিক আছে, 100 কোটি টাকার শেয়ারের মালিক আছে, কিন্তু হয়তো কয়েকজনের 10,000 বা 10 লাখের শেয়ার আছে, তো তারা তো ছোট, তারা তো সংখ্যালঘিষ্ঠ, কারণ তারাও ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা রাখে, বাট তাদের উপর যদি ইনজাস্টিস করা হয়, এক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়। আদালতের মাধ্যমে অবসায়ক নিয়োগের মাধ্যমে কিন্তু অবসায়ন করা যায় আবেদনের প্রেক্ষিতে। কোনোরূপ প্রতারণার উদ্দেশ্যে বিলোপ সাধনের সিদ্ধান্ত নেওয়া হলে, মানে আমি বিলোপ সাধন হয়তো কোনোরূপ প্রতারণার জন্য করতেছি, এই জন্য কিন্তু আদালত কিন্তু এখানে অবসায়ক নিয়োগ দিয়ে থাকেন। অন্য কোনো কারণে যদি আদালত এরূপ বিলোপ সাধন যুক্তিযুক্ত ন্যায়সঙ্গত মনে করেন,
তো আদালত যদি যুক্তিযুক্ত এবং ন্যায়সঙ্গত মনে করেন, অন্য যে কোনো কারণে, অনেক কারণই থাকতে পারে, তাহলে কিন্তু এখানে আদালত অবসায়ক বা প্রশাসক নিয়োগ দিয়ে থাকেন। তারপরে দেখি বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান ভবিষ্যৎ। আমরা কিন্তু দেখলাম আসলে বিলোপ সাধন পর্যন্ত দেখলাম, শুরু থেকে বিলোপ সাধন পর্যন্ত আমরা আসলাম, ধাপে ধাপে আসলাম। শেয়ার কি, অগ্রাধিকার শেয়ার কি, ঋণপত্র কি, এগুলো আমরা দেখেছি। আবার যে সংগঠন, কোম্পানি সংগঠনের যে শ্রেণী বিভাগ আছে, প্রধান 4টি শ্রেণী বিভাগ, তার আবার শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগগুলো কিন্তু আমরা দেখেছি। এবং কোম্পানি আইন সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, কত সালে আইন প্রণয়ন করা হয়, কত সালে 1844 সালে শুরু থেকে ব্রিটেনে আইন প্রণয়ন করা হয়, তারপরে ভারতীয় উপমহাদেশে আইন প্রণয়ন করা হয় 1850 সালে, তারপরে 1913 সালে আবার সংশোধন করে সংস্কার করে আইন প্রণয়ন করা হয়। এই আইনটা কিন্তু বাংলাদেশে প্রচলিত ছিল, তারপর আবার 1994 সালে ব্যাপক সংস্কার করে কিন্তু কোম্পানি আইনের নতুনভাবে কোম্পানি আইন কিন্তু প্রবর্তন করা হয়। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা দেখলাম, আমরা বিলোপ সাধন পর্যন্ত আসলাম। তো এখন আমরা দেখবো যে আসলে বাংলাদেশে এর কি কি অবস্থা আছে, বাংলাদেশে এই মানে এই কোম্পানি সংগঠনের অবস্থা কি। দেখি বর্তমান অবস্থা কি, আমরা একটু দেখি। নিবন্ধিত কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, যুগের পরিক্রমায় সংগঠন পরিচালনার স্বার্থে এই অধিক মূলধনের জন্য কিন্তু নিবন্ধিত কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্পূর্ণ অনলাইন অটোমেশন হয়েছে, শেয়ার বাজারের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন এবং অটোমেশনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হয়। তোমরা স্টক এক্সচেঞ্জ ঢাকা আছে, চট্টগ্রামে আছে, এইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। খাত ভিত্তিক বিস্তৃতি, বিভিন্ন খাতে, আগে তো আসলে নির্দিষ্ট কিছু খাতে কোম্পানি সংগঠনের প্রচলন ছিল, যেমন ঔষধ শিল্প, আরও বেশ কিছু শিল্প। এখন মানে বিভিন্ন ধরনের খাত, দুগ্ধ শিল্পের জন্য কিন্তু তোমার কোম্পানি সংগঠনগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। সো এরকম অনেক শিল্পের কারণে তোমরা যদি একটি বিষয় চিন্তা করো, যে তোমরা যে জুস খাও, যে কোম্পানিগুলোর জুস আছে, এইগুলো কিন্তু কোম্পানি সংগঠনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো থেকেই এসে থাকে। তো এবার দেখি পুঁজিবাদের সক্রিয়তা। হ্যাঁ, পুঁজিবাজারের সক্রিয়তা, পুঁজিবাজার বলতে ওই শেয়ার মার্কেটের কথা যেগুলো বোঝানো হয়েছে, সেগুলোর কথা, সক্রিয়তার কথা বলা হয়েছে। উদ্যোক্তা বান্ধব প্রণোদনা, সরকার কিছু প্রণোদনা এখানে আসে উদ্যোক্তাদের জন্য, হয়তো সেটিকে এখানে বোঝানো হয়েছে, হয়তো না, এটিকে এখানে বোঝানো হয়েছে উদ্যোক্তা বান্ধব প্রণোদনা। আচ্ছা, ভবিষ্যতে কি কি সম্ভাবনা আছে আমরা একটু দেখি এখন। রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ, যেহেতু যুগের পরিক্রমায় বিভিন্ন ধরনের রপ্তানিমুখী কাজে কিন্তু বাংলাদেশ অগ্রসর হচ্ছে, তাহলে রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ, স্টার্ট আপ বা আইটি বিপ্লব, আধুনিক যুগ, স্টার্ট আপ, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আইটি সেক্টরে কিন্তু দারুণ কাজ হচ্ছে। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আইটি সেক্টরে প্রবেশ করছে এবং বেশ দারুণ ইনোভেটিভ কাজ করছে। তো স্টার্ট আপ এবং আইটি বিপ্লব, ব্লু ইকোনমি ও সমুদ্র সম্পদ। ব্লু ইকোনমি বলতে সমুদ্রের যে অর্থনীতি, একেই বোঝানো হয়েছে, এবং সমুদ্রের যে সম্পদ আছে, এর কারণে কিন্তু কোম্পানি সংগঠন ব্যাপকভাবে প্রসার লাভ করতে পারে ভবিষ্যতে। অবকাঠামোগত উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটি আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছি, রাষ্ট্রীয় ব্যবসার ক্লাসে আলোচনা করেছি। তো এই হচ্ছে বাংলাদেশের কোম্পানি সংগঠনের বর্তমান এবং ভবিষ্যৎ। এখন আমরা বর্তমান ও ভবিষ্যতের পরে কিছু ব্যবসায় যে বাংলাদেশে আছে, চলমান আছে, এগুলো একটু আমরা দেখব কি কি ব্যবসায় আছে। যেমন সাম্প্রতিককালে কি ব্যবসায়, বাইং হাউসের ব্যবসায় মানে কি, মধ্যস্থতাকারী এক প্রকার ব্যবসায় আর কি। তো আমরা দেখি আমদানিকারক ও উৎপাদনকারীর মাঝে কমিশনভোগী, এই যে মধ্যস্থকারী যে ব্যবসা প্রতিষ্ঠান পণ্য সরবরাহের দায়িত্ব পালন করে, মানে আমদানিকারক এবং উৎপাদকের মাঝামাঝি যে প্রতিষ্ঠানটি অবস্থান করে তার কার্যক্রম সম্পন্ন করে, তাকে কিন্তু বলা হয় বাইং হাউস। এরপরে দেখি মার্চেন্ডাইজিং কি দেখি, কোনো ব্যক্তি বা উৎপাদনকারীর প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কেনা, পণ্য উৎপাদন, তদারকি বিক্রি করার দায়িত্ব নেওয়া প্রতিষ্ঠানকে কিন্তু মার্চেন্ডাইজিং কোম্পানি বলা হয়। অনেক প্রতিষ্ঠান এরকম আছে, কি কোনো ব্যক্তি বা উৎপাদনকারীর প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কেনা, পণ্য উৎপাদন, তদারকি বিক্রি করার দায়িত্ব নেওয়া, মানে একটি সামগ্রিক পণ্য কেনা থেকে শুরু করে, কাঁচামাল কেনা থেকে শুরু করে সামগ্রিক শেষ পর্যন্ত যে দায়িত্ব নেওয়া, এটাকে কিন্তু দায়িত্ব নেওয়ার যে কাজ, এই শিল্পকে কিন্তু মার্চেন্ডাইজিং বলা হয়। এবং আমি আরেকবার একটু দেখি, কোনো ব্যক্তি বা উৎপাদনকারীর প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কেনা, পণ্য উৎপাদন, তদারকি বিক্রি করার দায়িত্ব নেওয়া। আচ্ছা, ক্ষুদ্র ঋণ কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে। তো ক্ষুদ্র ঋণ কি, স্বল্প পরিমাণে সহজ শর্তে যে ঋণ দেওয়া হয়, সহজ শর্তে এবং স্বল্প পরিমাণে যে ঋণটা দেওয়া হয়, এটাকে ক্ষুদ্র ঋণ বলে। বা এটা হচ্ছে সাম্প্রতিককালে কিন্তু এর ব্যবসা কিন্তু গড়ে উঠছে। এরপর দেখি বিকাশ, অনেক জনপ্রিয়, সবারই মোটামুটি অ্যাকাউন্ট থাকার কথা, আমারও আছে, তোমাদেরও থাকার কথা, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, থাকার কথা, বা তোমাদের না থাকলে তোমাদের বাবা মায়ের কিন্তু থাকার কথা। তো দেখি কি, বিকাশ যুক্তরাষ্ট্রের মানি অ্যান্ড মোশন LLC,
ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠান কিন্তু অনেক ধরনের আর্থিক সেবা আমাদের দিয়ে থাকে, অর্থ পাঠানো, অর্থ সংগ্রহ, রেমিটেন্স, মোবাইল রিচার্জ থেকে শুরু করে পেমেন্ট, অনেক কাজ কিন্তু তারা করে থাকে এই বিকাশ। তো এটি এক ধরনের মোবাইল ব্যাংকিং সেবা। কি মোবাইল ব্যাংকিং, কি ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা কিন্তু হচ্ছে বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষের জন্য ব্যাপক পরিসর অর্থ স্থানান্তরের মাধ্যমে আর্থিক সেবা নিশ্চিত করা, আর্থিক সেবা নিশ্চিত করা এবং ব্যাপক পরিসরে তার মানে সেবা বিস্তৃতি করা। আউটসোর্সিং কি? চুক্তির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের বাইরে, চুক্তির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের বাইরে, নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়ে কাজ করানোকে সাধারণত আউটসোর্সিং বলে। মানে আমার প্রতিষ্ঠান, আমার একটা প্রতিষ্ঠান আছে জেড, এই জেডে 100 জন কর্মী আছে, বাট আমার হচ্ছে কিছু কাজ করানো দরকার, ধরো গ্রাফিক্স ডিজাইন এবং প্রমোশন, অনলাইন প্রমোশন বা মার্কেটিংয়ের যে কাজগুলো, এগুলো আমি চাচ্ছি যে আমি হচ্ছে ধরো নাইজেরিয়ার একটি কোম্পানিকে দিয়ে আমি এটা করাতে চাচ্ছি। তো ওই নাইজেরিয়ার যে ব্যক্তি, কোম্পানি বা একটি ব্যক্তি যেই আমার প্রমোশনের কাজটি করে দেবে, সে কিন্তু আউটসোর্সিং, আমরা তাদেরকে আউটসোর্স করব। তো ঠিক আছে, এবং এই পুরো কাজটিকে বলা হয় হচ্ছে আউটসোর্সিং। হ্যাঁ, তো এই যে চুক্তির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দিয়ে কাজ করানোকে সাধারণত আউটসোর্সিং বলে। মানে অন্য ব্যক্তিকে দিয়ে, নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রতিষ্ঠানের ব্যক্তিকে দিয়ে, অন্য ব্যক্তিকে দিয়ে কাজ করানোকে কিন্তু আউটসোর্সিং বলে। যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের ফ্রিল্যান্সার বলে। খুবই ইজি, তোমরা জানো এটা, তোমাদের মধ্যে হয়তো অনেকে করতেও পারো কোনো এক সময় ফ্রিল্যান্সার। যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সার মানে হলো মুক্ত বা স্বাধীন, মুক্ত বা স্বাধীন পেশাজীবী। ফ্রিল্যান্সার মানে কি? মুক্ত বা স্বাধীন পেশাজীবী। এরপরে আমরা দেখি ডাটা এন্ট্রি ব্যবসায়, হিউজ একটি ব্যবসায়, বিগ ডাটা নিয়ে অনেক কাজ হচ্ছে বর্তমানে। বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এটি কাজ করে, অনেক মূল্যবান একটি সম্পদ যেহেতু ইনফরমেশন, এবং এই জন্য ডাটা এন্ট্রি ব্যবসায় কিন্তু খুবই খুবই মানে জনপ্রিয় একটি ব্যবসায় বর্তমানে দাঁড়িয়ে যাচ্ছে। যে প্রক্রিয়ায় নির্দিষ্ট ফাইলে তথ্য উপাত্ত সংগ্রহ সংরক্ষণ করা হয় তাকে ডাটা এন্ট্রি বলা হয়। সম্পূর্ণ কার্যক্রমটি সম্পন্ন করা হয় কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে। মানে ডাটা এন্ট্রি তোমরা বুঝছো, তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, পর্যবেক্ষণ সহ আরও যে কাজগুলো করা হয় এখানে, তাকে ডাটা এন্ট্রি ব্যবসায় বলা হয়। ডাটা এন্ট্রি বলা হয় যারা ব্যবসাটি করেন, ব্যবসা পরিচালনা করেন, সার্ভিস দিয়ে থাকেন, তাদের ডাটা এন্ট্রি ব্যবসায়ী বলা হয়। সম্পূর্ণ কার্যক্রমটি কিন্তু কম্পিউটার ব্যতীত এটি কিন্তু করা পসিবল নয়। তারপরে দেখি কুরিয়ার, পণ্যদ্রব্য পৌঁছানো, চিঠিপত্র আদান প্রদানের ব্যবসায়, খুবই ইজি, তোমরা জানো। মানিগ্রাম কি? মানিগ্রাম হলো যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকারী একটি প্রতিষ্ঠান। মানিগ্রামের মাধ্যমে কিন্তু বাংলাদেশে অনেক রেমিটেন্স আসে, বা এক দেশ থেকে অন্য দেশে যে আন্তর্জাতিকভাবে টাকা পাঠানোর একটি চ্যানেল, একটি মাধ্যম, তাকে বলা হয় মানিগ্রাম। একটি প্রতিষ্ঠানের নাম মানিগ্রাম, এবং মানিগ্রাম হলো যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অর্থ সংস্থান স্থানান্তরকারী একটি প্রতিষ্ঠান। তো এরপরে দেখি সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু একটি বৃহৎ ব্যবসায় হিসাবে কিন্তু বর্তমানে বেশ কাজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে। তো আমরা দেখি এক বা একাধিক লোক কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বা কোনো সমস্যা সমাধানের জন্য এটি ব্যবহার করে থাকে সফটওয়্যারের। এটি 3 প্রকারের হয়ে থাকে। কি? সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার। সফটওয়্যার উন্নয়ন বলতে পরিকল্পিত কাঠামোগত প্রক্রিয়ায় সফটওয়্যার নিয়ে গবেষণা, নতুনভাবে উন্নয়ন, নকশাকরণ, উন্নয়নমূলক পরিবর্তন, পুনরায় ব্যবহার, পুনরায় কাঠামোবদ্ধ করা, রি-ইঞ্জিনিয়ারিং করা, পুনরায় কাঠামোবদ্ধ করা, রক্ষণাবেক্ষণ প্রভৃতি কার্যাবলীর সমষ্টিকে বলা হয়। একটু বড়, বাট এটা কিন্তু বোঝাই যায়। সফটওয়্যার উন্নয়ন বলতে পরিকল্পিত কাঠামোগত প্রক্রিয়ায় সফটওয়্যার নিয়ে গবেষণা, নতুনভাবে উন্নয়ন, নামকরণ, নকশাকরণ, উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা, রি-ইঞ্জিনিয়ারিং, সবকিছু সমষ্টিকেই কিন্তু বলা হয় কি? সফটওয়্যার উন্নয়ন। এবং বর্তমানে কিন্তু একটি অনেক বড় একটি ব্যবসায় কিন্তু এই সফটওয়্যার উন্নয়ন ব্যবসায়। তো আমরা সাম্প্রতিককালের ব্যবসাগুলো সম্পর্কে জানলাম, একটু আগে বিলোপ সাধন সম্পর্কে জানলাম। এখন আমরা প্রত্যেকটি ক্লাসের ন্যায় যে সৃজনশীলগুলো আছে, এই নমুনা সৃজনশীল নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো। তো আজকেও আমরা নমুনা সৃজনশীল নিয়ে কথা বলবো। কি আছে দেখি। রতন তার 5 বন্ধুকে নিয়ে টাঙ্গাইলে বিডি ফার্নিচার নামে একটি কারখানা গড়ে তোলেন। কয় বন্ধুকে নিয়ে? 5 বন্ধুকে নিয়ে। তাদের প্রাথমিক মূলধন 10 কোটি টাকা। ঠিক আছে, থাকবে। সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পায়। পরবর্তীতে তারা এটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এর জন্য তারা ব্যাংক ঋণের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান। আমরা উদ্দীপকটি পড়লাম, এবং উদ্দীপক পড়ে যেটি দেখলাম, তার 5 বন্ধুকে নিয়ে কিন্তু তার
কার্যক্রম যেহেতু তিনি শুরু করেছেন, তো আমরা সামনে প্রশ্নে পড়লে আমরা বিস্তারিত আলোচনা করব। বাণিজ্য কি? বাণিজ্য কি উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তা কিংবা ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত সম্পাদিত যাবতীয় কাজকে কিন্তু বাণিজ্য বলা হয়। ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ বিজ্ঞাপনকে বাণিজ্য বলে। বিবরণপত্র বলতে কি বোঝায়? একটু আগেই কিন্তু আমরা আলোচনা করলাম বিবরণপত্র কি। বিবরণপত্র কি? পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার যে সংগ্রহ করবে, এই জন্য জনগণের কাছে যে প্রসপেক্টাস দেওয়া হয় তাকে কিন্তু বিবরণপত্র বলে। বিবরণপত্রের আরেক নামই প্রসপেক্টাস। তো আমরা দেখি শেয়ার বিক্রির উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি প্রচার করে সেটিকেই কিন্তু বলা হয় বিবরণপত্র। এখন এখানে যথারীতি বিজ্ঞাপনের মানে বিবরণপত্রের বিস্তারিত দেওয়া হচ্ছে। পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের সময় বিবরণপত্র নিবন্ধকের কাছে জমা দিতে হয়। মানে নিবন্ধনের সময় কিন্তু নিবন্ধকের কাছে জমা দিতে হয়। এই পত্রে কোম্পানির প্রয়োজনীয় সব তথ্যের উল্লেখ করার প্রয়োজন হয়। মানে প্রয়োজনীয় সকল তথ্য কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে। আমরা আগেও দেখেছি কী কী তথ্য থাকা লাগবে বিবরণপত্রে। শেয়ারের সম্পর্কে থাকবে, পরিচালক সম্পর্কে থাকবে, পরিমেল বন্ধ বা এই যে পরিমেল নিয়মাবলীর কিছু মৌলিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো কিন্তু এখানে থাকতে হবে। এই পত্রের মাধ্যমে জনগণ কোম্পানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারে, ফলে কোম্পানির শেয়ার কিনতে জনসাধারণ উদ্বুদ্ধ হয়। মানে তুমি যে শেয়ার কিনবো, জনাব এক্স কোম্পানির একটি শেয়ার কিনবো, তো আমি এটা কেন কিনবো, মানে আমি কিনলে আমি কীভাবে লাভবান হবো, এটা তো আমার জানতে হবে। এই জানার জন্যই বিবরণপত্র ইস্যু করা হয়। তো এখানে আসলে সামগ্রিকভাবে এটি বলা হয়েছে। প্রথমে 1 মার্কের একটি জ্ঞানমূলক বিবরণপত্র বলতে কি বোঝায় এটি বলা হয়েছে, এবং ব্যাখ্যায় যে 1 নাম্বার সেটি কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে। বাণিজ্য ঠিক সেভাবে 1 নাম্বার কিন্তু এখানে বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানটি কোন ধরনের? উদ্দীপকে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড। কেন প্রাইভেট লিমিটেড? আমরা কিন্তু এখানে মেনশন করেছি যে 5, মানে যে 5 জন, রতন তার 5 বন্ধুকে নিয়ে, হয়তো রতন সহ 6 জন। তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কিন্তু সর্বোচ্চ 50 জন পর্যন্ত সদস্য হতে পারে। তো আমরা দেখছি যে এখানে মাত্র 5 জন তারা ব্যবসায় শুরু করেছেন, অথবা মাত্র 5 জন না হলে 6 জন, যোগে এক যদি দিই আমরা এক্ষেত্রে হয় 6 জন মিলে যেহেতু বিডি ফার্নিচার ব্যবসা শুরু করেছেন, এটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আমরা দেখি, আবার বলা হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে বিস্তারিত। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। যেটি বললাম, এটি গঠনে আইনের আনুষ্ঠানিকতা কম পালন করতে হয়। 2 জন পরিচালক নিয়ে এই কোম্পানি পরিচালনা করা যায়। আইনের দৃষ্টিতে একটু সহজ, পাবলিক লিমিটেড কোম্পানি থেকে একটু সহজ। তারপরে দেখি উদ্দীপকের রতন তার 5 বন্ধু কিনে টাঙ্গাইলে বিডি ফার্নিচার নামক একটি কারখানা করেন। উদ্দীপকের বলার পর উদ্দীপকে সে যে 10 কোটি টাকা মূলধন সে তুলছে, এটি সে সফলতা লাভ করে। প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা মোট 6 জন। তাই প্রতিষ্ঠানটিকে সদস্য সংখ্যা বিচারে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা যায়। মানে খুবই ইজিলি এখানে বলা হয়েছে। তারপরে তোমরা আরেকবার একটু লিখবে যে সদস্য সংখ্যা 50-এর যেহেতু নিচে, তাহলে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটি কিন্তু নিবন্ধন পর সাথে সাথে কার্যক্রম শুরু করতে পারে, এবং নিজেদের মধ্যে কিন্তু শেয়ার বিলি করার মাধ্যমে কিন্তু কার্যক্রম সম্পন্ন করতে পারে। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে না। এটি আমি দেখব এখন। এই যেটি বললাম, পারবে না। কি তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে? এই যে পারবে না, কারণ কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। যেটি একটু আগেই বললাম, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড, এই যে বললাম যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে সে পারবে না। ওকে, তো দেখি এ ধরনের কোম্পানি মূলধন সংগ্রহের জন্য জনগণের উদ্দেশ্যে শেয়ার বা ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে পারে না। শেয়ার বা ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে পারে না। সদস্যরা নিজেদের অথবা ব্যাংক ঋণের মাধ্যমে মূলধন ব্যবস্থা করে। এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। উদ্দীপকের রতন ও তার 5 বন্ধু মিলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা অর্জন করায় তারা এটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এর জন্য তারা ব্যাংক ঋণের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান। আসলে মূলধন সংগ্রহ করতে চাইলেও তারা পারবেন না, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি আইনের মাধ্যমে এটি রোধ করা আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ার অবাধে হস্তান্তর করতে পারবে না। তো এটি এখানে বলা হয়েছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে জনগণের কাছে শেয়ার বিক্রির আহ্বান জানাতে পারবে না। শেয়ার বিক্রি করতে হলে প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হতে হবে। কি? পাবলিক লিমিটেড কোম্পানিতে এটি পরিণত হতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানিতে এটি পরিণত না হয়ে তার শেয়ার কিন্তু সে বিলি করতে পারবে না। এর সদস্য সংখ্যা বাড়িয়ে কমপক্ষে 7 জন করতে হবে। হ্যাঁ, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কিন্তু 7। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কিন্তু 7, এবং হায়েস্ট হচ্ছে হায়েস্ট যদি আমি শেয়ার লিখি, শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কমপক্ষে 7 জন করতে হবে। 7 জনই তো নাই, মানে সে তার 5 জন বন্ধু হয়, সে মিলে 6 জন। মানে পাবলিক লিমিটেড কোম্পানি কোনো ক্রাইটেরিয়ায় এটি পড়ে না।
তাছাড়া জনসাধারণের কাছে শেয়ার ও ঋণপত্রের বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করতে পারবে। কি পারবে? বিবরণপত্র প্রচার করতে পারবে। তাই বলা যায়, যদি ওই যে 7 জন দিয়ে শুরু করে, 7 জন, সর্বনিম্ন 7 জন দিয়ে, তারপরে যদি নিবন্ধকের কাছে যে পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারে, তারপরে ওই নিবন্ধকের কাছে বিবরণপত্র দিতে হবে, তারপরে শেয়ার তারা অবাধে হস্তান্তর করতে পারবে যদি নিবন্ধক পাবলিক লিমিটেড কোম্পানি করার অনুমতি দেয়। আচ্ছা আচ্ছা, দেখি তো, এই জন্য এখানে বলা হয় যে বিডি ফার্নিচার পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে না। তো শুরুতে জ্ঞান আকারে, মানে 1 মার্কের বলা হয়েছে জ্ঞানমূলক আকারে যে কোম্পানি কেন কোম্পানি হয়, কিন্তু কেন তারা পারবে না। তারপরে উদ্দীপকের বিষয়টি তুলে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে তুলে ধরতে হবে, বেসিক পয়েন্টগুলো তুলে ধরতে হবে এবং নিজের কিছু কথা লিখতে হবে। এবং তোমার পাঠ্য বইতে, অর্থাৎ তোমার যে বই আছে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা, সেটি পড়ে তুমি কি বুঝেছো সেটি কিন্তু এখানে দিতে হবে। এখানে আছে 1 মার্ক, 1 2 3, এই 3 মার্ক। এবং লাস্টে এখানে বলা হয়েছে তাই বলা যায়, এই তাই বলা যায় এখানে না দিয়ে তোমরা নিচে দিতে পারো, নিচে দিলে আরও মানে সুন্দর হবে। তো এই যে নিচে দিলে আরও সুন্দর হবে, সেক্ষেত্রে কিন্তু আরও 1 মার্ক, 4 মার্কের যে বিষয়টি থাকবে, তো এখানে সংযুক্ত করে দিও, এখানে 2 মার্ক আসবে। তো সব মিলে তোমরা কিন্তু এই যে মন্তব্যটি আছে এটি কিন্তু তোমরা লাস্টে দিবে আর কি, ইনশাল্লাহ। তো এই ভাগ করে দিলে কিন্তু শিক্ষকরা খুব মার্কিংয়ের ক্ষেত্রে তারা আসলে বুঝতে পারেন যে তুমি আসলে কি বোঝাতে চেয়েছো, এবং তুমি যে খুব সুন্দরভাবে বোঝাতে চেয়েছো এটি কিন্তু তারা বুঝতে পারেন। তো এটি আমরা দেখলাম, উদ্দীপক প্রতিষ্ঠানটি সম্পর্কে আমরা জানলাম। তো এটি কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এর শেয়ার কিন্তু অবাধে হস্তান্তর করা যাবে না, এটি আমরা দেখলাম। এরপরে সৃজনশীল 2 নিয়ে কথা বলবো। এতক্ষণ সৃজনশীল 1 নিয়ে কথা বললাম, 2টা সৃজনশীল আমরা করি প্রত্যেক ক্লাসে। তো সৃজনশীল 2 এর উদ্দীপকে কি বলা আছে? আরসি লিমিটেড হয়ে গেছে, আমরা বুঝতে পারছি অনেকটাই যে লিমিটেড, সীমিত দায় কোম্পানি, এটি স্বনামধন্য কোম্পানি, ঠিক আছে, ওকে। জয় ও বিজয় ওই কোম্পানির শেয়ার হোল্ডারকে, জয় ও বিজয় ওই কোম্পানির শেয়ার হোল্ডার। জয়ের কাছে 2 লক্ষ টাকার শেয়ার আছে, তিনি নির্দিষ্ট হারে কোম্পানি হতে লভ্যাংশ পান। অন্যদিকে বিজয়ের কাছে 1 লক্ষ টাকার শেয়ার আছে, তিনি জয়ের পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের জন্য একটি সভা আহ্বান করেছে। খুব ইজি, আমি পুরো বিষয়টা যাওয়ার আগে একটি কথা আমি বলে নিই। এই যে জয় আছে 2 লক্ষ টাকার যে শেয়ার, সে কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিক, কারণ সে সাধারণ শেয়ার হোল্ডারদের আগে কিন্তু সে তার লভ্যাংশ পাচ্ছেন, এবং তিনি কিন্তু নির্দিষ্ট হারে, কি হারে? তিনি কিন্তু নির্দিষ্ট হারে তার লভ্যাংশ কিন্তু পাচ্ছেন। অন্যদিকে বিজয়ের কাছে 1 লক্ষ টাকা শেয়ার আছে, তিনি জয়ের পরে লভ্যাংশ পান, অর্থাৎ জয়ের পরে, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডার, অর্থাৎ কি সাধারণ শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার, কিন্তু সাধারণ শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার। হ্যাঁ, লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের জন্য একটি সভা আহ্বান করেছে, ব্যবসা সম্প্রসারণের জন্য। তো দেখি বা দেখি কি স্মারকলিপি স্মারকলিপি যে মূল দলিলে কোম্পানির মৌলিক বিষয়াবলী উল্লেখ থাকে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি, এইগুলো কিন্তু সব ধারা, এই ধারাগুলো কিন্তু তোমরা মেনশন করবে অবশ্যই। ক নাম্বার প্রশ্ন আসলে সংক্ষেপে লিপিবদ্ধ থাকে তাকে কিন্তু স্মারকলিপি বা পরিমেলবন্ধ বলে। একে কিন্তু কি বলা হয়? কোম্পানির সংবিধান বলা হয়, কোম্পানির সংবিধান কিন্তু বলা হয়, এটি উল্লেখ করতে পারো। বিবরণপত্র কেন তৈরি করা হয়? পাবলিক লিমিটেড কোম্পানির যে শেয়ার আছে এটি জনগণের মাঝে কেনার যে আহ্বান জানানো হয় তাকে, মানে এই যে কেনার যে আহ্বান জানানোর প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয় বিবরণপত্রের মাধ্যমে। তো আমরা দেখি, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রির জন্য কোম্পানির প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে যে বিজ্ঞপ্তি বা প্রচারপত্র প্রকাশ করে তাকে বিবরণপত্র বলে, বুঝলাম। শেয়ার ও ঋণপত্র ক্রয়ে জনগণকে আমন্ত্রণ জানানোর জন্য বিবরণপত্র তৈরি করা হয়। মূলত মূলধন গঠনের জন্য বিবরণপত্র তৈরি ও প্রকাশ করা হয়, মূলধন গঠনের জন্য বিবরণপত্র তৈরি ও প্রচার করা হয়। এটি কিন্তু শেয়ার এবং ঋণপত্র ক্রয়ের জন্য আহ্বান করা হয় বিবরণপত্রের মাধ্যমে। তো দেখি আমরা এরপর আরসি লিমিটেডের জয় কোন ধরনের শেয়ার হোল্ডার। তো আমরা দেখি, আমরা প্রথমে দেখলাম যে জয় কি কোন ধরনের শেয়ার হোল্ডার? অগ্রাধিকার শেয়ার হোল্ডার, অগ্রাধিকার, যেহেতু সে আগে পাচ্ছেন এবং নির্দিষ্ট হারে পাচ্ছেন। তো দেখি ওই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, হ্যাঁ, জয় হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তো দেখি এ ধরনের শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার সম্পর্কে বলা হয়েছে, মুনাফা মূলধন ফেরতের আগে অগ্রাধিকার পান তারা, কোম্পানি পরিচালনা সংক্রান্ত কাজে সিদ্ধান্ত দিতে পারেন না, অর্থাৎ ভোটাধিকার তাদের নাই। লিখতে পারে একটি লাইন যে সিদ্ধান্ত দিতে পারেন না, ভোটাধিকারও নাই, তাদের কিন্তু ভোটাধিকার নাই। যদি লিখি ভোট প্রদান করার ক্ষমতা নাই,
অগ্রাধিকার শেয়ার মালিকদের। উদ্দীপকের জয় আরসি লিমিটেড কোম্পানি 2 লক্ষ টাকা শেয়ার কিনেছেন, তিনি নির্দিষ্ট হারে কোম্পানি থেকে লভ্যাংশ পান, তার লভ্যাংশ প্রতি বছর সমান থাকে। আবার মুনাফা পেতেও বিজয়ের চেয়ে তিনি বেশি অগ্রাধিকার পান, এই ধরনের বৈশিষ্ট্যের সাথে অগ্রাধিকার শেয়ারের মিল রয়েছে, সুতরাং বলা যায় জয় অগ্রাধিকার শেয়ার কিনেছেন। এরপরে দেখি আরসি লিমিটেডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জয় ও বিজয়ের মধ্যে কার অগ্রাধিকার বেশি। ওকে, কার অগ্রাধিকার বেশি, জয় এবং বিজয়ের মধ্যে কার অগ্রাধিকার বেশি? সিদ্ধান্ত কে নিতে পারে, জয় নিতে পারে না বিজয় নিতে পারে? অবশ্যই বিজয় নিতে পারে, কারণ বিজয় হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। তো আমরা দেখি বিজয়, এই যে বিজয় সাধারণ শেয়ার হোল্ডার হয় আরসি লিমিটেডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার অধিকার বেশি। তার কি বেশি? অধিকার বেশি। আচ্ছা দেখি, এ ধরনের শেয়ার হোল্ডাররা অন্যান্য অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার পর মুনাফা পান, তবে এরা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ নিজেদের মতামত দিতে পারেন। কোম্পানির মূল মালিক যাদেরকে বলা হয় সাধারণ শেয়ার হোল্ডারদের, তাদের কথা এখানে বলা হয়েছে। উদ্দীপকের জয় অগ্রাধিকার এবং বিজয় সাধারণ শেয়ার হোল্ডার। জয় প্রতি বছর নির্দিষ্ট হারে লভ্যাংশ পেলেও বিজয়ের ক্ষেত্রে তা নির্দিষ্ট নয়, আনসার্টেন, রিস্ক বেশি। ওকে, আবার জয় বিজয়ের আগে মুনাফা পান, তারপরেও জয়ের ভোটাধিকার নেই, কোম্পানির সবাই তিনি অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু বিজয় কিন্তু কোম্পানির সবাই অংশগ্রহণ করতে পারেন এবং মতামত দিতে পারেন। কিন্তু বিজয় একজন সাধারণ শেয়ার হোল্ডার হিসাবে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন, তিনি সেখানে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচন করেন। আমি যেটি বলতেছি সেটাই কিন্তু এখানে আছে। আবার কোম্পানি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত দেন, সুতরাং বলা যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিজয়ের অগ্রাধিকার বেশি। তো বুঝলাম আমরা সাধারণ শেয়ার হোল্ডার হিসাবে বিজয় সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারেন, পরিচালক নির্বাচন করতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই জন্য আর সে তো যেহেতু সাধারণ শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ারের পরে তিনি কিন্তু লভ্যাংশ পেয়ে থাকেন বা যাবতীয় ইস্যুগুলো সম্পন্ন হয়, যে বিষয়গুলো আছে কোম্পানির, এই জন্য কিন্তু বিজয়ের কিন্তু কোম্পানিতে অগ্রাধিকার বেশি। বিজয়ের কোম্পানিতে অগ্রাধিকার বেশি বলতে এটি বোঝানো হয়েছে যে ভোটাধিকার সহ যাবতীয় কাজে কিন্তু বিজয় সবার আগে থাকবেন, কিন্তু অগ্রাধিকার শেয়ারের পরে তিনি কিন্তু মুনাফা বা লভ্যাংশ পাবেন। তো এক বাক্যে বলে দিই, আরসি লিমিটেডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জয় ও বিজয়ের মধ্যে কার অগ্রাধিকার বেশি? বিজয়ের। কিসের জন্য? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো আমরা এখন সৃজনশীল দেখলাম, সৃজনশীল 2 দেখলাম। প্রত্যেক দিনের মতোই, প্রত্যেক চ্যাপ্টারের মতোই আজকে আমরাও এমসিকিউ নিয়ে তোমাদের সামনে এসেছি। এই এমসিকিউটি কি? এমসিকিউ হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় যে বারবার যে প্রশ্নগুলো এসেছে যৌথ মূলধনী ব্যবসায় থেকে, সেগুলো নিয়ে। তো চলো আমরা এমসিকিউগুলো শুরু করি। কি এমসিকিউ সমস্যা 1? এমসিকিউ সমস্যা 1, তো কি এমসিকিউ সমস্যা 1-এ কি আছে? ইংল্যান্ডে সর্বপ্রথম কত সালে কোম্পানি আইন পাশ করা হয়? অনেকবার আজকের ক্লাসে অনেকবার বলা হয়েছে। কত সাল বলো? 1844 সাল। 1844 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম, কবে? সর্বপ্রথম কিন্তু এই আইনটি পাশ করা হয়। তো দেখি কোম্পানি আইন কার্যকর হয় কখন? বাংলাদেশে যদি আমরা লিখি, বাংলাদেশে বিডিতে কোম্পানি আইন কার্যকর করা হয় কখন? 1 জানুয়ারি 1994। কত? 1 জানুয়ারি 1994। এটি একেবারে জ্ঞানমূলক, আসলে এটি জানতে হবে, জানলে তোমরা পরীক্ষায় এটি অ্যান্সার করতে পারবে, জন্য বেশি বেশি বই পড়তে হবে। তারপর দেখি 1994 সালে কোম্পানি আইনের কোন ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে? কোন ধারায়? আমি কিন্তু শুরুতেই বলেছি, উপরে লিখে দিয়েছিলাম। তো এটা কি? 2-1 ঘ। কি? 2-1 ঘ। তারপরে দেখি ব্যাপক বেকার সমস্যার সমাধান হয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? সবচেয়ে বেশি বেকার সমস্যার সমাধান হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটি নির্দিষ্ট পরিসরের ভিতর, এবং এখানে কিন্তু অত্যাধিক পরিমাণে আমরা কিন্তু বেকার সমস্যার সমাধান করতে পারবো না। সমবায় সমিতির পরিসরও ছোট, সাবসিডিয়ারি কোম্পানি তো তার পরিসর অনেক ছোট, সে তো হোল্ডিং কোম্পানির অধীন, এজন্য পাবলিক লিমিটেড কোম্পানি হবে হচ্ছে অ্যান্সার। তো আমরা দেখি কোন ধরনের ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত নিতে সচরাচর দেরি হয়? অবশ্যই যৌথ মূলধনী, এই জন্য গণতান্ত্রিক ব্যবস্থাপনা, অনেক পরিচালক থাকে, সিদ্ধান্ত নিতে গেলেও সময় লাগে, চিঠি দিতে হয়, প্রবাহবান করতে হয়, অনেক বিষয় এখানে থাকে। তো দেখি কর ফাঁকি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় কোথায় বেশি? অবশ্যই হচ্ছে কোম্পানি সংগঠনে, কারণ কি এখানে কর অর্থাৎ ট্যাক্সের হার কিন্তু বেশি। অনেক দেশেই, সব দেশগুলোতে কিন্তু এই কোম্পানির উপর কিন্তু অত্যাধিক পরিমাণে ট্যাক্স আরোপ করা হয়। এরপরে দেখি বাংলাদেশে কত সালে কোম্পানি আইন প্রচলিত আছে? কত সাল? বাংলাদেশে প্রচলিত হচ্ছে 1994 সালের কোম্পানি আইন কিন্তু প্রচলিত আছে বর্তমানে। এরপরে দেখি প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? নিবন্ধনের পরে। কখন? নিবন্ধনের পর। কোম্পানি গঠন না, নিবন্ধন যখন পাবে তারপরে তারা কাজ শুরু করতে পারবে, আবেদনের পর না। কার্যারম্ভের অনুমতিপত্র তো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য।
তো এরপরে কোম্পানি গঠন না নিবন্ধনের পরে। এরপরে দেখি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত, সদস্য মানে কোন রেঞ্জে, কত, 2 থেকে 50 জন, 2 থেকে 50 জন। এরপরে দেখি প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক কতজন থাকেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা কিন্তু সৃজনশীল যখন করলাম তখন কিন্তু দেখেছি আমরা কি দেখেছি, দেখি একটু আগে যাই। আগে হচ্ছে এই যে রতন যখন এই যে 5 জন বন্ধু নিয়ে তিনি কাজ করলেন না, তো 5 জন বন্ধু নিয়ে যখন তিনি কাজ করলেন এখানে কিন্তু এই যে সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 50 জন সদস্য ছিল। তো এখানে কিন্তু পরিচালকের কথা একটা বলা হয়েছিল যে পরিচালক কিন্তু সর্বনিম্ন 2 জন পরিচালক কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকতে পারেন। তো এটার অ্যান্সার হচ্ছে 2 জন। কতজন? 2 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম কতজন পরিচালক থাকতে পারেন? 2 জন। তারপরে দেখি কোন ব্যবসায় প্রতিষ্ঠান বাজারে শেয়ার ইস্যু করতে পারে। কোন ব্যবসায় প্রতিষ্ঠান? পাবলিক লিমিটেড কোম্পানি। কি পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু শেয়ার ইস্যু করতে পারে। আচ্ছা দেখি পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? ন্যূনতম মূলধন কেন সংগ্রহ করতে হয়? কার্যারম্ভপত্র সংগ্রহের জন্য, নিবন্ধনপত্র সংগ্রহের জন্য, প্রসপেক্টাস সংগ্রহের জন্য, শেয়ার বন্টনের জন্য। শেয়ার বন্টনের জন্য আসলে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না। কার্যারম্ভের যে অনুমতিপত্র আছে এটি সংগ্রহ করতে কিন্তু ন্যূনতম মূলধন সংগ্রহ করা প্রয়োজন হয়। এবার দেখি পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? শেয়ার হোল্ডারদের দায় কিন্তু এখানে লিমিটেড। এরপরে দেখি পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? সর্বনিম্ন সদস্য সংখ্যা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে 7 জন। আমরা এটি নিয়ে কিন্তু আলোচনা করলাম। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক কতজন? পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক কতজন হন? পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য হচ্ছে 7 এবং সর্বনিম্ন পরিচালক সংখ্যা হয় কিন্তু 3 জন। কতজন? 3 জন। এরপরে দেখি কত ধারা অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়? কত ধারা? 231 ধারা অনুযায়ী, এটি কিন্তু বইতে আছে। এরপর দেখি মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে কোনগুলা গঠিত হয়, কোন কোম্পানি গঠিত হয়? কিরি বিধিবদ্ধ সনদপ্রাপ্ত হয়তো রাজা রানী যখন ছিল ব্রিটিশে, তখন মানে তখনকার সময় যখন কোম্পানি আইন ছিল না। নিবন্ধিত তো বেসরকারি কোম্পানিগুলা, অনিবন্ধিত তো আলাদা। সংবিধিবদ্ধ কোম্পানি নয় কোনটি? ওয়াসা না, টিসিবি না, পূবালী ব্যাংক লিমিটেড না, ইস্টার্ন ব্যাংক পিএলসি সংবিধিবদ্ধ কোম্পানি বর্তমানে নয়। আচ্ছা হোল্ডিং কোম্পানি তার অধীনে সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকে? হোল্ডিং কোম্পানি তার অধীন সাবসিডিয়ারি কোম্পানি কত ভাগ? সর্বনিম্ন কত ভাগ? 51 ভাগ। সর্বনিম্ন 51 ভাগ। এবার দেখি পাবলিক লিমিটেড কোম্পানির মূল দলিল কি? পরিমেল বন্ধ। আমরা তাহলে দেখলাম পরিমেল বন্ধ। এখানে বিবরণপত্র তো লাস্টে আসে। তারপরে নিবন্ধনপত্র না, হচ্ছে পরিমেল নিয়মাবলী না, পরিমেল নিয়মাবলী তো অন্য বিষয়। তো পরিমেল বন্ধ অর্থাৎ হচ্ছে স্মারকলিপি সেটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির মূল দলিল। তো আজকে আমরা ক্লাসে বিস্তারিত যৌথ মূলধনী কোম্পানি নিয়ে কথা বললাম, এমসিকিউ আলোচনা করলাম, সৃজনশীল আলোচনা করলাম, যৌথ মূলধনী কোম্পানির কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু সবগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তো আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।